আমি তাহলে ক্লাসটা শুরু করে দিই। জি স্যার। দেখেন আমার স্ক্রিন কি দেখা যায়? না স্যার, এখনো এই আসছে স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে টিম্বার কিভাবে কাটতে হয়, বিভিন্ন টাইপের সয়িং অফ টিম্বার, এই যে অর্ডিনারি সয়িং, তারপর রেডিয়াল বা রিফট সয়িং, টেনজেন্সিয়াল অর স্ল্যাশ কোয়ার্টার সয়িং, মানে 4 ভাগ করে তারপর কাটবো, কম্বিনেশন, সবগুলা কম্বাইন করে একটা বা দুইটা মেথড কম্বাইন করে হচ্ছে কাটতে পারি। এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম কিভাবে টিম্বার কাটে। আজকে হচ্ছে এই টপিকটা ইম্পর্টেন্ট, কারণ টিম্বার কিভাবে কাটে এটা নিয়ে কিন্তু আমার কোনো হেডেক নেই, কারণ অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনার কি টিম্বার কাটা লাগবে? তারপরও জানতে হবে, জানছি, পড়ছি। বাট সিজনিং অফ টিম্বার, টিম্বার কিভাবে আপনি সংরক্ষণ করবেন গাছ থেকে, মানে গাছ কাটার পরে গাছটাকে এরকম ছোট ছোট কমার্শিয়াল পিসে কনভার্ট করবেন। বাট এই পিস গুলা যদি আপনি প্রিজার্ভ না করেন, আপনি যদি নর্মালি ফালায় রাখেন, এগুলো কিন্তু কাঠ কিন্তু পচে যায়, কাঠ পচে যায় না? ওই জন্য হচ্ছে কাঠটাকে সংরক্ষণ করতে হবে। কাঠের এই সংরক্ষণটাকে বলে হচ্ছে সিজনিং অফ টিম্বার। কি বলে? সিজনিং অফ টিম্বার। এই যে কোরবানির সময় গরুর চামড়া হচ্ছে বিক্রি করে দেই না আমরা? জি স্যার। এই গরুর চামড়া গুলো লবণ দিয়ে, লবণ টবণ মাথায় শুকায় বিদেশে, মানে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে না? ইয়েস স্যার। এইটা কি, এটা কাইন্ড অফ মানে প্রিজার্ভিং বা সিজনিং প্রসেস। তো এরকম টিম্বারকেও আপনাকে সিজনিং করতে হবে। তো দেখেন, the process of removing surplus moisture in excess of equilibrium moisture content from freshly converted timber is called seasoning। মানে হচ্ছে এই মনে করেন একটা কাঠের টুকরা, এই কাঠের টুকরার এই মানে ভিতরে অবশ্যই ময়েশ্চার বা পানি আছে, এবং পানি কিন্তু আপনি পুরো শুকায় ফেলতে পারবেন না। একটা নির্দিষ্ট পরিমাণ পানি, যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা বজায় রাখবে কাঠের মধ্যে, ওই পানিটা আপনাকে রাখতে হবে। ওই পানিটা রেখে বাকি যে অতিরিক্ত পানিটা আছে, ওই পানিটা আপনাকে কি ড্রাই বা শুকায় ফেলতে হবে না? তার মানে ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্টটা মেইনটেইন করে অতিরিক্ত যে সারপ্লাস, সারপ্লাস মানে কি অতিরিক্ত, অতিরিক্ত যে ময়েশ্চারটা আছে ওইটা রিমুভ করাই হচ্ছে কি সিজনিং টিম্বার থেকে। বুঝা গেছে? এরপর দেখেন অ্যাডভান্টেজ অফ সিজনিং। সিজনিং করলে কি কি সুবিধা হবে? সিজন টিম্বার ইজ লাইট, যেহেতু আপনি টিম্বার থেকে অতিরিক্ত পানি অপসারণ করে ফেলতেছেন, এটা ওজনে হালকা হয়ে যাবে না? তারপর দেখেন ইমপ্রুভস স্ট্রেংথ প্রপার্টি, এটার বিভিন্ন রকমের যে স্ট্রেংথ, আপনার বেন্ডিং স্ট্রেংথ, মানে আপনি যখন এটাকে একটা টিম্বারের বিমকে এভাবে রেখে মাঝখানে লোড দিবেন, এটা এভাবে ডিফর্ম করবে না, এভাবে বাঁকার চেষ্টা করবে না? জি স্যার। এই ধরনের বেন্ডিং স্ট্রেংথ। অথবা আপনি একটা টিম্বারকে মনে করেন এরকম সোজা করছেন, এরকম সোজা রেখে এরকম চাপ দিলেন, দুই পাশ থেকে কম্প্রেশন দিলেন, তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ, বেন্ডিং স্ট্রেংথ এগুলো ইমপ্রুভ হবে টিম্বারে যদি আপনি সিজনিং করেন। এটা বেশি লোড নিতে পারবে। ইজি টু ট্রান্সপোর্ট এন্ড হ্যান্ডেল, যদি এটা হালকা হয়ে যায় তাহলে আপনি ইজিলি এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে এটার হ্যান্ডেলিং ইজি হয়ে যাবে। তারপর দেখেন টিম্বার লেস লায়াবল টু বি অ্যাটাক বাই ফাঙ্গাস এন্ড ইনসেক্টস। আপনি যদি এটা থেকে অতিরিক্ত পানিটা সরায় ফেলেন, এটাতে ছত্রাক বা পোকামাকড় ধরবে না সহজে। ঠিক আছে? রিডিউসেস দ্য টেন্ডেন্সি টু শ্রিঙ্ক এন্ড ওয়ার্প, এটাতে শ্রিঙ্কেজ হবে না, এটা সংকুচিত, ভলিউম চেঞ্জ হবে না। তারপর ওয়ার্পিং, মানে এটা এরকম ডিফর্ম হয়ে যাবে না। মনে করেন একটা সোজা টিম্বার সেকশন এরকম ছিল, আপনি দেখবেন না যে এটা এরকম এরকম টুইস্টেড বা আঁকা বাঁকা হয়ে গেছে, এরকম আঁকা বাঁকা হবে না, ওয়ার্পিং হবে না। ক্যান ইজিলি বি ওয়ার্ক উইথ, এটা নিয়ে আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন, ওজনে হালকা। আপনি মনে করেন মাথার উপর একটা বিম কাস্টিং, মানে একটা বিম তৈরি করবেন, নর্মাল একটা কনক্রিট বিম বা একটা স্টিলের বিম, এটা কি একজন মানুষের পক্ষে মাথার উপরে তোলা সম্ভব? সম্ভব? তুলতে পারবেন? মানে একটা কাঠের বিম কিন্তু আপনি একটু কষ্ট করলেই নিজে তুলতে পারবেন। তার মানে এটা খুব ইজিলি এটা নিয়ে কাজ করতে পারবেন। A seasoned timber maintains the shape of timber article unchanged, মানে হচ্ছে আপনি যদি একটা টিম্বার, একটা কাঠের পাটাতন বা টুকরা নিয়ে, এটা যদি শেপটা এরকম হয়, আপনি যদি এটাকে সিজনিং করেন, সিজনিং করার পরে এটা শেপের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। বাট আপনি যদি সিজনিং না করে ওইটা দিয়ে কোনো একটা ফার্নিচার বানান বা কোনো একটা স্ট্রাকচারাল কাজ এটা ব্যবহার করেন, কয়েকদিন পর দেখবেন যে টিম্বারটা ফুলে গেছে। এরকম কাঠ ফুলে যায় না অনেক সময় পানিতে ভিজলে? বা কাঠের শেপ চেঞ্জ হয়ে যায়, কাঠ এরকম বাইকা যায়। অনেক সময় দেখবেন ফার্নিচার কিনছেন, পরের টেবিল কিনছেন, পরের টেবিল মানে পা গুলা হচ্ছে এরকম বাইকা গেছে। আমি বাসায় যে পরের টেবিল ইউজ করি, আমার পরের টেবিলের পা গুলা বেঁকে গেছে। কেন? হয়তো ওই যে কাঠটা ইউজ করছে পরের টেবিলের পা হিসেবে, ওইটা প্রপারলি কি করে নাই, সিজনিং করে নাই। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা আশা করি এতক্ষণ যা বললাম কারো কোনো সমস্যা নেই। সমস্যা আছে? না স্যার। আচ্ছা এবার আমরা তাইলে সিজনিং এর অ্যাডভান্টেজ দেখলাম যে সিজনিং কেন করতে হবে বা করলে কি কি সুবিধা পাবো আমরা। এখন আমরা দেখবো হচ্ছে
ডিসঅ্যাডভান্টেজ। মেথডস অফ সিজনিং, সিজনিং কিভাবে করবেন এটা তো আমাদের জানতে হবে যে কেমনে করব সিজনিং। তিনটা উপায় আছে। একটা হচ্ছে ন্যাচারাল সিজনিং, প্রাকৃতিক ভাবে সিজনিং হবে। আপনি খোলা আকাশের নিচে বা এরকম বাতাসের মধ্যে ভালো রাখবেন, কাঠের চারপাশ দিয়ে বাতাস বা এয়ার ফ্লো করবে, ওই বাতাসের সাহায্যে মানে আপনার অতিরিক্ত ময়েশ্চার গুলো শুকায় যাবে, শেষ। আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল সিজনিং, এটার বিভিন্ন উপায় আছে। আর্টিফিশিয়ালি আপনি জোর করে সিজনিং করতে পারেন অনেকগুলা উপায়ে। আরেকটা হচ্ছে ওয়াটার সিজনিং, এটা হচ্ছে আপনি কাঠগুলারে পানির মধ্যে চুবাই রাখবেন, পানির মধ্যে চুবানোর পরে কি করতে হবে আমরা দেখবো। বাট সিজনিং এর কয়টা মেথড? তিনটা তিনটা, মেথড স্যার। ন্যাচারাল মেথড, আর্টিফিশিয়াল মেথড, আরেকটা হচ্ছে ওয়াটার ওয়াটার মেথড। ওয়াটার মেথডও বলতে পারেন বা ওয়াটার সিজনিং ও বলতে পারেন। তো দেখেন ন্যাচারাল সিজনিং এ যেটা করা হয়, আগে আমি ফার্স্টে বাংলায় বলে দিই, তারপর এখানে কি লিখছে দেখবো। একটা এরকম শেড, এই যে একটা দেখতেছেন একটা শেড, টিনের চাল খোলা, মানে চারপাশ দিয়ে বাতাস ফ্লো করতে পারে। এই টিনের চালের ভিতরে হচ্ছে কাঠগুলাকে এরকম স্ট্যাক করে, মানে একটার উপর আরেকটা সাজায় রাখে, এবং মাঝখানে মাঝখানে যদি একটু খেয়াল করেন দেখবেন একটা করে অতিরিক্ত কাঠ দিছে। কেন? যেন দুইটা কাঠের তক্তা একটার সাথে একটা টাচ করে না থাকে, যেন মাঝখানে গ্যাপ থাকে। এই গ্যাপটা কেন রাখছে? এই যে গ্যাপ গুলা, এই যে দেখেন, একটু জুম করা লাগবে নাকি দেখতেছেন বুঝতেছি না, দাঁড়ান এই ছবিটা ধরা গেলে একটু বড় করা যেত। ছবিটা একটু বড় হয়েছে না এখন? জি স্যার। দেখেন এই যে দুইটা কাঠের মানে তক্তার মাঝখানে একটা গ্যাপ আছে না, এই গ্যাপ গুলা কিভাবে করছে? দুইটা তক্তার মাঝখানে একটা করে অতিরিক্ত কাঠ এরকম বিমের মতো ঢুকাই দিছে। তাইলে কি হইলো, আমার মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপটা রাখছে হচ্ছে যেন এই কাঠের তক্তা গুলার উপরে নিচে সাইডে ডানে বামে সবখান দিয়ে এয়ার সার্কুলেট করতে পারে। প্রপার এয়ার সার্কুলেশনের জন্য হচ্ছে গ্যাপ গুলো রাখছে, ঠিক আছে? তো এইভাবে আপনি চাইলে সিজনিং করতে পারেন, এটা হচ্ছে ন্যাচারাল সিজনিং। বাট এটার কিছু সমস্যা আছে। সমস্যাগুলো কি দেখেন, সমস্যাগুলো হচ্ছে, আচ্ছা আগে দেখি যে এটা কিভাবে করে। আফটার ফেলিং, মানে গাছ কাটার পরে, টিম্বারস আর সন ইনটু কমার্শিয়াল সাইজ। আপনি গাছগুলোরে কমার্শিয়াল সাইজে, মানে যেভাবে বাজারে বিক্রি করবেন যে সাইজে, ওই সাইজে এগুলোকে ছোট ছোট করে কাটতে হবে। দে আর স্ট্যাক আন্ডার কভার্ড শেড, ওই যে দেখলাম একটা কভার্ড শেডের মধ্যে এগুলো স্তূপ করে রাখা হয়েছে, স্ট্যাক করে রাখা হয়েছে। তারপর হচ্ছে সাফিসিয়েন্ট স্পেস ইজ লেফট অ্যারাউন্ড ইচ সন পিস ফর ফ্রি এয়ার সার্কুলেশন। প্রত্যেকটা কাটা অংশের চারপাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয় যেন পর্যাপ্ত পরিমাণে বাতাস সার্কুলেট করতে পারে ফ্রিলি। অলসো নোন অ্যাজ এয়ার সিজনিং, এটাকে হচ্ছে ন্যাচারাল সিজনিং ও বলে, অথবা এটাকে কি বলে, এয়ার সিজনিং ও বলে। কারণ এখানে বাতাসের সাহায্যে, এই প্রসেসটা কি সেই বাতাসের সাহায্যে হচ্ছে না, এই জন্য এটাকে এয়ার সিজনিং ও বলে। তারপর দেখেন ন্যাচারাল এয়ার রিমেইনস সার্কুলেটিং অ্যারাউন্ড ইচ পিস অফ দ্য স্ট্যাক এন্ড ইন ডিউ কোর্স অফ টাইম সিজনিং ইজ ব্রট অ্যাবাউট। মানে প্রাকৃতিক ভাবে বাতাস হচ্ছে প্রত্যেকটা পিসের চারপাশ দিয়ে ফ্লো করে এবং প্রাকৃতিক ভাবে হচ্ছে সিজনিং হয়ে যায়। সহজ না ব্যাপারটা, না কঠিন? সহজ না কঠিন? সহজ স্যার, সহজ স্যার। আমি আপনিও করতে পারবো, তাই না? জি স্যার। এটা জাস্ট কাঠের টুকরা এরকম একটা শেডের মধ্যে ফালা রাখলেই হয়ে গেল। তার মানে এটা করতে কোনো এক্সপার্ট হওয়ার দরকার আছে নাকি এক্সপার্ট হওয়ার দরকার নাই? এক্সপার্ট হওয়ার দরকার নাই স্যার। তাইলে এটার অ্যাডভান্টেজ গুলো দেখেন। নো স্কিলড সুপারভিশন ইজ রিকোয়ার্ড, তার মানে কোনো দক্ষ মানুষের এখানে সুপারভাইজ করার দরকার নেই। দরকার আছে? না স্যার। সিম্পল এন্ড চিপ মেথড অফ সিজনিং, সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে সহজ মেথড। থিক সেকশন ক্যান বি সাকসেসফুলি সিজন, মানে এরকম যদি কোনো একটা সেকশন অনেক, মনে করেন থিকনেস বেশি, এরকম একটা সেকশন মনে করেন এই বিশাল বড় থিকনেস, এটার থিকনেস অনেক বেশি না? জি স্যার। এটাই তো আমার থিকনেস, এই বিমটার থিকনেস কতটুকু, এই হাইটটাই তো থিকনেস, ঠিক আছে? অথবা আপনি যদি এদিকেও চিন্তা করেন এই উইথ, তার মানে থিকনেস অনেক বেশি। এরকম বড় সাইজের বা থিকনেস বেশি বা পুরুত্ব বেশি এরকম কোন কাঠের টুকরা যদি আপনি সিজনিং করতে চান প্রপারলি, তাহলে আপনি ন্যাচারাল সিজনিং ইউজ করতে পারেন। বাট এটার কিছু সমস্যা আছে। সমস্যাগুলো কি কি? সিন্স ডিপেন্ডস অন ন্যাচারাল এয়ার, নো কন্ট্রোল ক্যান বি এক্সারসাইজড ওভার ইট। যেহেতু এই প্রসেসটা পুরোপুরি প্রাকৃতিক বাতাসের উপর নির্ভরশীল, আপনি এই বাতাসের ফ্লোটা কন্ট্রোল করতে পারবেন না। বাতাসের যখন ইচ্ছা সে আসবে, যখন ইচ্ছা সে আসবে না। এটা পুরোপুরি আল্লাহর ইচ্ছা না? জি স্যার। এখানে আমাদের কোনো হাত নেই। স্লো মেথড ডিপেন্ডস অন ক্লাইমেটিক কন্ডিশন, সাইজ এন্ড শেপ অফ দ্য টিম্বার। ন্যাচারাল সিজনিং অনেক স্লো। দেখা যাচ্ছে আপনি 7 দিন ফালা রাখছেন, 7 দিনের মধ্যে 4 দিন বৃষ্টি হয়েছে, কোনো বাতাস ছিল না, অথবা অনেক গরম পড়ছে, কোনো বাতাস নেই, সিজনিং হচ্ছে না। 3 দিন বাতাস আছে, সিজনিং হয়েছে, কিন্তু লাভ নাই। আপনার ডিজায়ার্ড, আপনি যে ময়েশ্চার লেভেলটা কমায়
ওই যে ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্টে নামাই নিয়ে আসবেন, আপনি আনতে পারতেছেন না। তার জন্য এটা অনেক স্লো মেথড, ঠিক আছে। সিজনিং নন ইউনিফর্ম এন্ড আনইভেন, এটা মানে সিজনিং যে হবে এই কাঠের টুকরাটা সব জায়গায় সমান পরিমাণে সিজনিং হবে না। দেখা যাবে যে এই জায়গাটা একটু বেশি সিজনিং হয়েছে, এই জায়গাটা একটু বেশি হয়েছে, এই জায়গাটা একটু কম হয়েছে, মানে এক এক জায়গা থেকে পানি এক এক ভাবে সরবে, পুরোটাতে ইউনিফর্মলি ইভেনলি মানে সমভাবে সিজনিং হবে না। আচ্ছা, তারপর দেখেন রিকোয়ার্স লার্জ স্পেস, এটা করতে হলে অনেক বড় জায়গা, বড় শেডের দরকার না, অনেক বড় ওপেন এরিয়া লাগবে যেন বাতাস ঠিক মতো সার্কুলেট করতে পারে। ময়েশ্চার ক্যান নট বি ব্রট টু দ্য ডিজায়ার্ড লেভেল। মনে করেন এটার মধ্যে পানি ছিল এতটুকু, আপনি চাচ্ছেন পানিটারে কমায় এখানে আনতে, আপনি কি এক্স্যাক্টলি এতটুকু হওয়ার পর সিজনিং থামাইতে পারবেন? যদি এটা ন্যাচারাল সিজনিং হয়, মানে আপনি আপনার ডিজায়ার্ড ময়েশ্চার লেভেল মেইনটেইন করতে পারবেন না এখানে। হয় আপনার ডিজায়ারের চাইতে বেশি থাকবে, নাহলে আপনার ডিজায়ারের চাইতে কম থাকবে। কিন্তু এক্স্যাক্টলি আপনি যতটুকু পানি এই কাঠের মধ্যে রাখতে চান, আপনি যে ডিজায়ার্ড ময়েশ্চার লেভেলটা মেইনটেইন করতে চান, এই ময়েশ্চার লেভেলটা হয়তো মেইনটেইন করা সম্ভব, হয়তো না, মানে সম্ভব হবে না আসলে, ঠিক আছে। তার মানে হচ্ছে ময়েশ্চার ক্যান নট বি ব্রট টু দ্য ডিজায়ার্ড লেভেল। সিজন টিম্বার মে হ্যাভ এন্ড স্প্লিট, মানে আপনি আর মানে ন্যাচারালি যে টিম্বার গুলো সিজনিং করবেন ওইগুলার এন্ড মানে মাথাগুলাতে দেখা যাবে যে চির ধরে গেছে বা ফাটল ধরে গেছে। দেখা গেল যে এই সারফেসটা এরকম ফাটল ধরা, বা ওই এই নিচের সারফেসটা ফাটল ধরা। মানে এটা যদি একটা বিম হয় বা এটা যদি একটা তক্তা মনে করেন, দেখা যাবে এন্ড স্প্লিট, মানে এই লাস্টের মাথাগুলাতে বা এই সাইড গুলাতে কি হয়েছে, ফাটল ধরে গেছে, চিট ধরে গেছে। এরকম দেখেন না অনেক সময় কাঠের তক্তার মধ্যে এরকম চিট থাকে। জি স্যার। লায়াবল টু বি অ্যাটাকড বাই ফাঙ্গাস এন্ড ইনসেক্টস, মানে যেহেতু ময়েশ্চার লেভেল আপনি আপনার ডিজায়ার্ড লেভেলে আনতে পারতেছেন না, এই ধরনের ন্যাচারাল সিজনিং করা কাঠগুলোতে ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ হইতে পারে। বোঝা গেছে? স্যার হ্যাঁ স্যার ওই যে আমরা দেখি ফার্নিচার বানানোর পরে বা দীর্ঘদিন রাখলে স্যার ওই যে হ্যাঁ। কাঠ যে ফেটে যায়, এটাই কি তার কারণ স্যার? কাঠ ফাইটা যায় জি স্যার। অনেকদিন রাখার পরে অটোমেটিক কাঠ ফাটতে তো আমি কখনো দেখিনি। এটা কি ফুলে যায়, ফুলে গিয়ে ফেটে যায় না নরমালি সাইজ ঠিক থাকে তারপরে ফেটে যায়? না স্যার, ওই যে আপনার নরমালি মানে মাঝখান দিয়ে ফাটা আর কি, এই হ্যাঁ। স্যার জন্য। ওটা তো হচ্ছে যে কাঠ বানানোর সময় স্যার যখন ফার্নিচার বানাবেন আগেরই ঠিক মতো ফাটা না থাকে। শুকাইলে ওই কারণে ফাটে। সেটাই আগেরই ফাটা থাকে ফার্নিচার যেগুলো। আমি তাও তো বলতেছি। কাঠ ঠিক মনে মতো না করেন শুকালে ফেটে যায়। এখন যে ফাটাটা বলছি এন্ড স্প্লিট, এটা হচ্ছে আপনি ফার্নিচার বানানোর আগেই যে কাঠটা র কাঠটা আপনি ব্যবহার করবেন, ওই র কাঠের মধ্যেই দেখবেন মাথাগুলা ফাটা, মাথাগুলা অলরেডি ফাটা। কেন? কারণ হচ্ছে এটা ন্যাচারাল সিজনিং করছিল, ময়েশ্চার লেভেলটা ডিজায়ার্ড লেভেলে আনতে পারেনি। বুঝতে পারছেন? জি স্যার। তারপর আমরা দেখতেছি আপনি যেটা বলছেন এটার আনসার হয়তো আমরা একটু পরেই দেখবো। কাঠের বিভিন্ন রকমের পচন দেখবো একটু পরে, কিভাবে কাঠ পচে, তখনই বুঝবেন যে আপনার কোশ্চেনটা আনসার হয়েছে কিনা। আচ্ছা, আমরা আরেকটু আগাই তাড়াতাড়ি। দেখেন আর্টিফিশিয়াল সিজনিং, the drying of timber by exposure to high temperature in a closed chamber or by applying chemical, steam, বাষ্প অথবা স্মোক, ধোয়া is termed as artificial seasoning। মানে আপনি একটা বন্ধ রুমের মধ্যে বা একটা বন্ধ চেম্বারের মধ্যে আর্টিফিশিয়ালি অতিরিক্ত টেম্পারেচার, অতিরিক্ত তাপ বা হিট দিয়ে, বা আপনি কেমিক্যাল কোন একটা কেমিক্যাল ইউজ করবেন, অথবা আপনি স্টিম বাষ্প দিবেন, বা আপনি স্মোক ধোয়া দিবেন, এইগুলোর সাহায্যে যদি আপনি আর্টিফিশিয়ালি সিজনিং করেন, এই প্রসেসটাকেই কি বলতেছি? আর্টিফিশিয়াল সিজনিং বলতেছি। অ্যাডভান্টেজ, এদের কি কি সুবিধা আছে দেখেন। অ্যাডভান্টেজ অফ আর্টিফিশিয়াল সিজনিং, রেট অফ ড্রাইং ক্যান বি রেগুলেটেড, আপনি কতটুকু পানি শুকাবেন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। নো চান্স অফ টিম্বার বিং অ্যাটাকড বাই ফাঙ্গাস এন্ড ইনসেক্টস, যেহেতু আপনি ময়েশ্চার লেভেলটা আপনার ডিজায়ার লেভেলে নিয়ে আসতে পারতেছেন কন্ট্রোল করে, আপনি টেম্পারেচার, স্মোক, স্টিম এগুলো সব কন্ট্রোল করতে পারতেছেন, তার জন্য ময়েশ্চার লেভেলটা ডিজায়ার লেভেলে আসতেছে, এবং এই কারণে এখানে ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনা কম। টেকস শর্ট টাইম, এটা খুব কম সময়ে করা সম্ভব, তাড়াতাড়ি করতে পারবেন। ডিজায়ার্ড ময়েশ্চার কন্টেন্ট ক্যান বি অ্যাটেড ডিউরিং সিজনিং, এই যে একটু আগে বললাম যে আপনার যেই ময়েশ্চার কন্টেন্টটা যেই লেভেলটা দরকার, যতটুকু আপনি চান মেইনটেইন করতে ময়েশ্চার কন্টেন্ট, বা যতটুকু আপনি চান এটার মধ্যে এত পার্সেন্ট পানি থাকবে আর বাকি পানিগুলা আমি রিমুভ করে ফেলাবো, আপনি আপনার ডিজায়ার্ড ময়েশ্চার কন্টেন্ট এখানে মেইনটেইন করতে পারবেন। বেটার কন্ট্রোল অফ এয়ার টেম্পারেচার এন্ড হিউমিডিটি, আপনি এখানে কি করতেছেন দেখেন, আপনি যদি এই ডান দিকে ছবিটা দেখেন, এটা হচ্ছে একটা ক্লোজ চেম্বার, ঠিক আছে। এই ছবিটার দিকে তাকান, এখানে উপর থেকে ফ্যানের বাতাস দিচ্ছে, নিচ থেকে তাপ দিচ্ছে, নিচ থেকে তাপ দিচ্ছে, তাপ মানে ধোঁয়াগুলা বা
আপনার টেম্পারেচার উপরের দিকে আস্তে আস্তে বাড়তেছে, আবার এই তাপ যেন বের হয়ে যেতে না পারে বা এটা যেন ঠিক থাকে, ডিজায়ার্ড লেভেলে থাকে, উপর থেকে ফ্যান চালাইতেছে। মানে আপনি এরকম আর্টিফিশিয়াল একটা অ্যারেঞ্জমেন্ট করে আপনি আপনার ডিজায়ার্ড টেম্পারেচার, তারপর হচ্ছে হিউমিডিটি সবকিছু মেইনটেইন করতে পারবেন। সিজনিং মোর ইউনিফর্ম, যেহেতু আপনি কন্ট্রোল ওয়েতে সিজনিং করতেছেন, তাইলে এখানে কি একটা কাঠের টুকরার এক জায়গায় একটু বেশি সিজনিং, আরেক জায়গায় একটু কম সিজনিং এরকম হবে, নাকি পুরোটা সমানভাবে সিজনিং হবে? একই রকম হবে, ইউনিফর্ম হবে সবগুলা, নো এন্ড স্প্লিট, যার জন্য এখানে এই মাথাগুলাতে কোনো রকমের কোনো ফাটল বা চির দেখা যায় না। এটা হচ্ছে আর্টিফিশিয়াল সিজনিং এর কি সুবিধা। আচ্ছা, এবার দেখেন আর্টিফিশিয়াল সিজনিং এর বিভিন্ন উপায় আছে। কি কি উপায় আছে? স্মোকিং, আপনি হচ্ছে অনেকগুলা কাঠ রেখে তার পাশে আগুন জ্বালায় আগুনের ধোঁয়াটা ব্যবহার করে স্মোক বা ধোঁয়ার সাহায্যে সিজনিং করতে পারেন। বয়েলিং, আপনি হচ্ছে কাঠগুলাকে পানির মধ্যে সিদ্ধ করতে পারেন। কাঠকে গরম পানির মধ্যে সিদ্ধ করেও কিন্তু সিজনিং করে। ঠিক আছে, কেমনে করে? এই যখন ওয়াটার সিজনিংটা পড়বো, আমাদের 3 নাম্বার মেথডটা কি ছিল? ওয়াটার সিজনিং ছিল না? Yes, sir. জি স্যার। তখন বুঝতে পারবেন যে মানে কাঠ আবার পানির মধ্যে সিদ্ধ করলে কি লাভ। আচ্ছা, এরপর দেখেন স্টিমিং, আপনি মনে করেন একটা বালতির মধ্যে পানি দিছেন, এখানে আগুন জ্বালাইছেন আর উপরে কিছু কাঠ ঝুলায় রাখছেন। এই যে পানিটা বাষ্প হয়ে বাষ্পগুলা উপরের দিকে উঠবে, এই বাষ্পগুলা সাহায্য হচ্ছে আপনি কাঠটাকে সিজনিং করতে পারেন। তারপর হচ্ছে কিল সিজনিং, একটা চুলার মধ্যে সিজনিং করতেছে। এই যে একটা ক্লোজ চেম্বার দেখতেছেন, এটা হচ্ছে একটা ক্লিন বা চুলা, এটার মধ্যে হচ্ছে আপনি এভাবে মানে কাঠগুলাকে রেখে দেন হচ্ছে আপনি টেম্পারেচার, তারপর হচ্ছে আপনার হিউমিডিটি, এয়ার সবগুলা কন্ট্রোল করে সিজনিং করতে পারেন। কেমিক্যাল সিজনিং, কোন একটা এক্সটার্নাল কেমিক্যাল ব্যবহার করে আপনি কাঠের মধ্যে একটা কেমিক্যাল দিয়ে প্রলেপ দিলেন, একটা কেমিক্যাল ইউজ করলেন কাঠের সাথে, তাহলে হচ্ছে আপনার সিজনিং হবে। আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিজনিং, যদি এরকম ইলেকট্রিসিটি পাস হচ্ছে একটা চেম্বারের মধ্যে, আপনি কাঠের টুকরাটাকে ঢুকায় দেন, ওই ইলেকট্রন প্রোটনের মাধ্যমে অটোমেটিক সিজনিং কিছু একটা হবে। ঠিক আছে, হয়তো বাংলাদেশে আমরা ইলেকট্রিক সিজনিং কখনো করি না, বাইরের দেশগুলোতে করতে পারে। আই হোপ মানে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল সিজনিং গুলা নামগুলো এটলিস্ট আপনাদের মনে থাকবে, থাকবে না মনে? Yes, sir. জি স্যার। এরপর দেখেন এই যে ওয়াটার সিজনিং, এই ওয়াটার সিজনিং আমাদের 3 নাম্বার মেথড। এখানে কি করে? টিম্বারস এন্ড লগস, এই যে কাঠের গুড়ি এগুলাকে লগ বলে না, ওইদিন বলছিলাম। জি স্যার। এই লগ গুলা হচ্ছে আপনার মানে এরকম গোল গোল সাইজ করে কাটার পরে এই কাঠের টুকরা গুলা বা এই লগ গুলা হচ্ছে পানির মধ্যে চুবায় রাখে। দেখেন, আর ইমার্সড এন্ড অ্যালাউড টু রিমেইন ইন ওয়াটার ফর এ কাপল অফ ডেজ, কয়েকদিন, মানে আপনি 7-8 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পানির মধ্যে চুবায় রাখবেন। দেন স্যার ড্রাইড ইন, বাংলাদেশে এটাই বেশি দেখা যায়। হ্যাঁ বাংলাদেশে আমরা দেখি যেরকম কাঠগুলা নদী বা আপনার এরকম ইয়ার মধ্যে, খালের মধ্যে চুবায় রাখে। জি দেন স্যার। ড্রাইড ইন ন্যাচারাল এয়ার, তারপর হচ্ছে আপনি প্রাকৃতিক বাতাসে এটাকে শুকাবেন। শুকাইলে যেটা হবে, মনে আছে আমাদের আমরা যে একটা টিম্বারের ক্রস সেকশন দেখছিলাম, একদম মাঝখানের অংশটাকে কি বলে? পিত বলে না? জি স্যার। পিতের চারপাশে যে গাঢ় কালারের আপনার এই দাগগুলা বা কাঠটা থাকে গাঢ় কালারের, এটাকে কি বলে? হার্টউড বলে না? জি স্যার। হার্টউড। এই হার্টউডের চারপাশে যে হালকা কালারের, এটাকে স্যাপউড বলে না? জি স্যার। আর এই স্যাপউডের চারপাশে যে একটা লিকুইডের লেয়ার থাকে, এটাকে কি বলে? ক্যাম্বিয়াম লেয়ার বলে না? ক্যাম্বিয়াম। ইয়েস এই ক্যাম্বিয়াম লেয়ারের ফ্লুইড গুলাই তো আস্তে আস্তে জমাট বেঁধে স্যাপউড তৈরি করতেছে। জি স্যার। স্যাপুড থেকে। তার মানে ক্যাম্বিয়াম লেয়ারে কি আছে বলেন তো? শুধু স্যাপ আছে না? জি স্যার। আর তো কিছু নেই, শুধু স্যাপ। ক্যাম্বিয়াম লেয়ারটা হচ্ছে স্যাপের লেয়ার। এখন প্রবলেম হচ্ছে এই স্যাপটা যদি অ্যাক্টিভ থাকে, এই স্যাপটাই হচ্ছে আপনার কাঠটা পচায় ফেলে। আপনি যদি এই সিজনিং করার সময় এই স্যাপটাকে রিমুভ করতে পারেন, এই স্যাপটাকে সরাই ফেলতে পারেন, তাইলে তো আপনার কাহিনী খতম হয়ে গেল। খতম হয়ে গেল না? জি স্যার। তো যেটা করে, আপনি যখন কাঠটাকে পানির মধ্যে চুবায় রাখবেন, এই যে স্যাপের সবুজ লেয়ারটা, স্যাপের লেয়ারটা, এই স্যাপ লেয়ারটা হচ্ছে পানির সাথে মিশে ডাইলুট হয়ে যায়, মানে পানির সাথে দ্রবীভূত হয়ে যায় পানির মধ্যে। তারপর আপনি যখন এটাকে রোদে শুকাবেন, ওই রোদের মানে এটা কি বলবো, ইভাপোরেট হয়ে ভিতরের পানিও বাইরে হবে, পানির সঙ্গে স্যাপও বাইরে আসবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। তবে স্যাপটা পার্শিয়ালি বাইরে হবে, পুরোটা বাইরে হবে না। দেখেন, ইন দিস প্রসেস দ্য স্যাপ ইজ ডাইলুটেড, স্যাপ হচ্ছে পানির সাথে মিশে দ্রবীভূত হয়ে যায়, এন্ড ইজ পার্টলি রিমুভ, এবং আংশিকভাবে রিমুভ হয়ে যায়। বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে ওই যে বয়েলিং করলে কেমনে স্যাপ রিমুভ হবে, এবার বুঝছেন যে সিদ্ধ করলে কি হবে? এই স্যাপ গুলো হচ্ছে ভিতরের পানির সাথে মিশে অটোমেটিক, তখন হচ্ছে আপনার আর এটারে পানির মধ্যে চুবায় আবার রোদে শুকাইতে হবে না, অটোমেটিক শুকাইতে হবে অবশ্যই। এটাকে তো যেহেতু পানির মধ্যে সিদ্ধ করলে এটা ভিজে যাবে, শুকাইতে হবে। কিন্তু এরকম পানিতে চুবানোর পর এখন যেরকম আপনার অনেকদিন রোদে শুকাইতে হবে, কত সময় লাগবে না হয়তো বয়েলিং মেথডটা ইউজ করলে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন ডিকে অর ডিজিজ অফ টিম্বার, মানে এই টিম্বারের বিভিন্ন রকমের ক্ষয় বা যে রোগগুলা হয়, আমরা এগুলো দেখবো এখন। অকার্স ডিউ টু ফাঙ্গাল অ্যাকশন, মানে টিম্বারে
ছত্রাক পরে ছত্রাকের কারণে বিভিন্ন প্রবলেম হয়। দ্য ফাঙ্গি ফিডস অন সফটউড। আচ্ছা, কাঠের মধ্যে আমরা হার্ডউড সফটউড পড়ছিলাম না, মনে আছে? Yes, sir. সফটউড কোনটা থেকে পাই? এন্ডোজেনাস sir. না এক্সোজেনাস থেকে? এন্ডোজেনাস। Endogenous. কনিফার কোনটা ছিল? কনিফার এন্ডো না এক্সো? প্রথমটা মনে হয় এক্সোজেনাস ছিল, আমি ভুলে গেছি। স্যার এন্ডো ছিল স্যার, নাকি এন্ডো ছিল? ভুলে গেছি, দাঁড়ান দেখি তো। Endo ছিল, sir. আর এক্সোজেনাস ছিল। এক্সো ছিল। এক্সোজেনাস কনিফার, আর এন্ডোজেনাস হচ্ছে আপনার যেটা হচ্ছে শরৎকালে পাতা ঝরে যায়। দেখি উল্টা বলতেছি, একটু দেখি, দাঁড়ান একটু চেক করি। আমি না মনে স্যার, ঠিক বলছি। ওটা ডিসিডিয়াস না, এই যে দেখেন। ডেসিডিয়াস যেটা হচ্ছে শরৎকালে পাতা ঝরে যায়। এক্সোজেনাস, ও হ্যাঁ সরি, এক্সোজেনাসের হচ্ছে আবার দুইটা ক্লাসিফিকেশন ছিল, আমি একটু গলাই ফেলছি। এক্সোজেনাসের দুইটা ক্লাসিফিকেশনের মধ্যে একটা ছিল কনিফার বা হচ্ছে এভারগ্রিন। এভারগ্রিন, যেগুলো সবসময় সবুজ থাকে, পাতাগুলো কিরকম হবে? পাতাগুলো স্যার ওই যে শুয়ের মতো। শুয়ের মতো। আর হচ্ছে আপনার ডেসিডিয়াসটা কি? Deciduous শরৎকালে পাতা ঝরে যাবে, পাতা ঝরে যায়। আর হচ্ছে বসন্তকালে পাতা আসবে। হার্ড মানে সফটউড কোনটা দেয়? এই কনিফার গুলা, এই এভারগ্রিন গুলা থেকে নরম কাঠ পাই না আমরা, Yes, sir. আর শক্ত কাঠ পাই কোথা থেকে? ডেসিডিয়াস গুলা থেকে। Deciduous. তো এই যে সফটউড, এই সফটউড হচ্ছে আপনার ছত্রাক, যখন এই সফটউডের মধ্যে যখন ছত্রাক ধরবে, তখন এই সফটউড হচ্ছে ছত্রাকের খাদ্য। ছত্রাক কি খেয়ে বেঁচে থাকবে? ছত্রাক তো একটা পরজীবী না? ময়লা জলা। জি স্যার। সে তার ফুড হচ্ছে কি? এই সফটউড হচ্ছে তার খাবার, সেগুলা খায় খায় বাঁচবে। ঠিক আছে? তো তখন কি হবে দেখেন, দেখেন তখন হচ্ছে এই সফটউডটা পাউডার, আমরা বলি না কাঠের মধ্যে গুনে ধরছে, গুড়া গুড়া Yes, পাউডার, sir. দেখেন না? দেখেন, Yes, sir. তার মানে এটাই হচ্ছে ওই গুণে ধরা। ঠিক আছে? মানে এটা গুণে ধরা না, বাট ছত্রাক যদি ধরে এরকম আপনার কাঠের মধ্যে দেখবেন যে কাঠটা এরকম গুড়া গুড়া হয়ে গেছে। However, decay does not occur either due to any chemical action or due to fermentation of sap. তার মানে এই যে কাঠের মধ্যে স্যাপটা তো পার্শিয়ালি রিমুভ করতে পারছেন, স্যাপটা কি পুরোপুরি রিমুভ করতে পারছেন ওয়াটার sir. সিজনিং করে? না স্যার। পুরোপুরি তো রিমুভ করতে পারেন নাই। তো যেই স্যাপটুকু বাকি আছে, এই স্যাপের কোন রকম ফার্মেন্টেশন বা গাজন হয় না, এটা কিন্তু পচে না, বা এটার মধ্যে কোনো কেমিক্যাল অ্যাকশন হয় না। তার মানে বাইরের কোনো একটা ইফেক্টের কারণে কাঠটা পচতেছে, ভিতরে যে স্যাপটুকু বাকি রয়ে গেছে, এই স্যাপ কিন্তু কাঠ পচার জন্য বা কাঠ নষ্ট হওয়ার জন্য দায়ী না। বুঝতে পারছেন? জি স্যার। এবার দেখেন, দ্য মেইন কজ অফ টিম্বার ডিকে, কি কি কারণে এরকম কাঠ ক্ষয় হইতে পারে বা পচতে পারে? অল্টারনেট ড্রাই এন্ড ওয়েট কন্ডিশন। মনে করেন ওয়েদারটা এরকম, এই বৃষ্টি হচ্ছে, এই গরম পড়তেছে, এই ঠান্ডা, এই গরম, এরকম ওয়েদার হইলে আপনার কাঠের মধ্যে ছত্রাক পড়তে পারে। তারপর হচ্ছে ডিফেক্টিভ সিজনিং অফ টিম্বার। যদি আপনি সিজনিং ঠিক মতো না করেন, ঠিক আছে, যদি সিজনিং ঠিক মতো ইউনিফর্মলি না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া কাঠকে অ্যাটাক করতে পারে। প্রেজেন্স অফ ফাঙ্গি এন্ড ইনসেক্টস সাচ অ্যাজ মেরিন বোরার, বিটেলস, টার্মাইট, বিভিন্ন রকমের পোকামাকড়। একটা তো হচ্ছে ফাঙ্গাস, ছত্রাক, এটা তো বুঝছেন। আবার বিভিন্ন রকম পোকামাকড় আপনার হচ্ছে কাঠকে অ্যাটাক করে। মেরিন বোরার হচ্ছে সাগরের পাশে আপনার এক ধরনের পোকা থাকে, সাগরের পাশে, ওইগুলোকে বলা হচ্ছে মেরিন বোরার। বিটেলস মানে হচ্ছে গুবরে পোকা, এই যে একটা ছবি দেখতেছেন না? স্যার। আর টার্মাইট তো হচ্ছে সাদা পিঁপড়া। ঠিক আছে, এই যে দেখতেছেন কুলি টার্মাইট। পোকা। হ্যাঁ, এটাকে হোয়াইট অ্যান্টো বলে, সাদা পিঁপড়া বা পিঁপড়া, মানে বিভিন্ন রকমের। মানে মেইন কথা হচ্ছে পোকামাকড় অ্যাটাক করতে পারে আপনার কাঠকে। পোকামাকড় অ্যাটাক করলেও আপনার কাঠ নষ্ট হয়ে যাবে। ল্যাক অফ ভেন্টিলেশন, আপনি যে জায়গায় টিম্বারটা রাখছেন ওই জায়গায় যদি প্রপার এয়ার সার্কুলেশন না হয়, আলো বাতাস ঠিক মতো না ঢুকে, কাঠটা নষ্ট হয়ে যাবে। ডার্ক এন্ড ড্যাম্প কন্ডিশন, আপনি যদি অন্ধকার স্যাঁতসেঁতে জায়গায় একটা টিম্বার ফালায় রাখেন, ওইটাও নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখেন টিম্বার রট বা টিম্বার কয়ভাবে পচে। টিম্বার পচে হচ্ছে দুইটা উপায়, একটা হচ্ছে ড্রাই রট, মানে শুকনা ভাবে পচে, একটা হচ্ছে ওয়েট রট, ভিজা ভাবে পচে। তো ড্রাই রট দেখেন, ইট ইজ এ সর্ট অফ টিম্বার ডিকে, মানে এটা হচ্ছে এক ধরনের টিম্বার ক্ষয় হওয়া। ক্ষয় বলতে আমরা কি বুঝি? মনে করেন এই একটা টিম্বারের টুকরা, এটার এই কর্নার মনে করেন আস্তে আস্তে ভেঙে ভেঙে গুড়া 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 হয়ে হয়ে পড়তে 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 এর দূর মনে করেন নাই হয়ে গেল, এই অংশটুকু টিম্বার থেকে নাই হয়ে গেছে, তাহলে এটা ক্ষয় হয়ে এটার পুরো সাইজটা কমে গেল না? ইয়েস স্যার। এটাকেই বলা হচ্ছে ডিকে। ডিউরিং রট
ডিসইন্টিগ্রেশন অফ টিম্বার টেকস প্লেস, মানে টিম্বারটা হচ্ছে ডিসইন্টিগ্রেট, মানে পার্ট পার্ট খুলে যায়, এন্ড গ্যাসেস লাইক হাইড্রোজেন সালফাইড H2S এন্ড কার্বন ডাই অক্সাইড CO2 এই ধরনের গ্যাসগুলো হচ্ছে উৎপন্ন হয়। আর রটিং হচ্ছে টিম্বারের রড বা টিম্বার পচে কয় রকম, দুই রকম ভাবে, একটা হচ্ছে ড্রাই রড, একটা হচ্ছে ওয়েট রড। এবার দেখেন ড্রাই রডটা কি জিনিস। যদি আপনার টিম্বারে এরকম আপনি দেখেন যে পাউডার, মানে গোড়া গোড়া সাথে সাথে পাউডার দেখতেছেন, disintegration of converted timber by the harmful effect of certain fungi, ছত্রাক পড়ার কারণে যদি দেখেন যে মানে আপনি মনে করেন একটা টিম্বার বা একটা কাঠের ফার্নিচার আপনি আপনার বাসার মধ্যেই রাখছেন, এটা কই আছে মানে বাসার ভিতরে রুমের মধ্যেই আছে, কিন্তু ড্যাম্প ওয়েদার বা আপনি আপনার রুমের দরজা জানালা সারাদিন বন্ধ করে রাখেন, আলো বাতাস ঠিক মতো ঢুকে না, তাহলে ড্যাম্প ওয়েদারের কারণে ওটার মধ্যে ছত্রাক করবে না? এই ছত্রাকটা কি করবে দেখেন, এই যে দেখেন এই ছবিটা একটু খেয়াল করেন, এই ছত্রাক করছে, which feeds on timber and converts it into dry powder, মানে এই ছত্রাকগুলো হচ্ছে টিম্বার, মানে টিম্বারটা হচ্ছে তাদের খাদ্য, তারা এই টিম্বারটা খেয়েই বেঁচে থাকবে এবং তারা হচ্ছে টিম্বারটাকে এরকম শুকনা পাউডারে কনভার্ট করে আস্তে আস্তে ক্ষয় করতে থাকবে। ফ্যাক্টরস রেসপন্সিবল আর দ্য সেম অ্যাজ দোজ রেসপন্সিবল ফর ডিকে, মানে ডিকে আর ড্রাই রট মানে ক্ষয় হওয়া আর শুকনা পচা এই দুইটা আসলে সেম জিনিস। এই ফাঙ্গাসের কারণেই দুইটা হয়, ফাঙ্গাসের কারণেই কাঠটা কি হয়, ক্ষয় হয়, ফাঙ্গাসের কারণেই কি এই ড্রাই রট শুকনা পচন যেটা ধরতেছে এটা হচ্ছে সেম ফাঙ্গাসের কারণে হচ্ছে। If some timber are affected by dry rot, the best way is to cut the affected portion, তার মানে যদি কোনো একটা টিম্বারের টুকরার পার্টিকুলার কোনো একটা জায়গাতে মনে করেন গুনে ধরছে বা এরকম ছত্রাক ধরছে বা ড্রাই রটিং হচ্ছে, তাহলে কি করতে হবে, ওই জায়গাটা কেটে ফেলা দিতে হবে, এটা হচ্ছে বেস্ট অপশন। ঠিক আছে, dry rot may be preserved by using well seasoned timber free from sap, and the timber should be adequately ventilated by fresh air, মানে আপনি এই ড্রাই রটটা কিভাবে অ্যাভয়েড করবেন, আপনার টিম্বারের মধ্যে যে স্যাপটা ছিল ওই স্যাপটা আপনি প্রপারলি সিজনিং করে যদি রিমুভ করতে পারেন তাহলে হচ্ছে আপনার এরকম ফাঙ্গাস করবে না টিম্বারের মধ্যে। ঠিক আছে, এবং আপনি যে রুমে টিম্বারটা রাখবেন ওখানে যদি আপনি প্রপারলি এয়ার সার্কুলেশন করাইতে পারেন বা যদি আপনার আলো বাতাস ঠিক মতো ঢুকতে দেন তাহলে হচ্ছে ড্রাই রটটা হবে না। ডিটেকশন আপনি বুঝবেন কেমনে, আপনি একটা কাঠের টুকরা নেবেন, নিয়ে এই মাথায় বাড়ি দিবেন আর এই মাথায় কি করবেন, কান দিবেন। আপনার যদি কাঠের টুকরাটা ফাঁপা হয় তাহলে আপনি কানে একটা ফাঁপা আওয়াজ পাবেন না, ভিতরে যে ফাঁপা ফাঁপা, আর যদি একটা ভিতরে যদি ফাঁপা না হয়, যদি পোকামাকড় না খায় তাহলে একটা সলিড আওয়াজ পাবেন। এরকম কাঠের টুকরার এক মাথায় কান লাগায় আরেক মাথায় টোকা দিয়ে আপনি চেষ্টা করবেন ভিতরে কি ফাঁপা আওয়াজ নাকি সলিড আওয়াজ হচ্ছে, আওয়াজটা চিন্তা করলে বা আওয়াজটা বুঝতে পারলে আপনি বুঝবেন যে ভিতরে কি গুনে খেয়ে এটারে পুরো ফাঁপা বানায় ফেলছে নাকি ভিতরে এখনো সলিড আছে। বুঝতে পারছেন? স্যার। আচ্ছা, ড্রাই রটিং আমরা বুঝছি আশা করি। এবার দেখেন ওয়েট রট, এই যে একটা ছবি দেখেন এখানে, এটা হচ্ছে ওয়েট রট। এটার মানে হচ্ছে আপনি মনে করেন একটা টিম্বার বা কাঠের টুকরা বাতাসে এক্সপোজড অবস্থায় ফালায় রাখছেন, মানে এটা আপনার ঘরের বাইরে আছে, এখানে আপনার ফাঙ্গাস পড়ার দরকার নেই, এখানে হচ্ছে এই যে বাতাসের যে ময়েশ্চার ওই ময়েশ্চারের কারণেই কাঠটা পচা শুরু করবে, এটাকে বলা হচ্ছে ওয়েট রট। ইট ইজ কজড ইফ অল্টারনেট ড্রাই এন্ড ওয়েট কন্ডিশন প্রিভেল অ্যারাউন্ড দ্য টিম্বার, এবং এটা কখন হবে, যখন হচ্ছে আপনার যেই কাঠটা আপনি বাতাসে ফালায় রাখছেন ওইটার চারপাশে এটা একবার রোদে পুড়বে আবার বৃষ্টিতে ভিজবে, এরকম হইলে দেখবেন যে এটার মধ্যে আপনার এরকম কাঠটা পচা শুরু করছে। এবং এটা কিন্তু নট কজড বাই ফাঙ্গাল অ্যাটাক, এই ছত্রাকের আক্রমণের কারণে এগুলো হচ্ছে না, এটা হচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে, একবার ঠান্ডা ওয়েদার একবার গরম ওয়েদারের কারণে এটা হচ্ছে। When unseasoned timber are exposed to rain and wind, they are liable to be attacked by wet rot. যদি আপনি একটা আনসিজন টিম্বার মানে একটা টিম্বারের টুকরাকে সিজনিং না করে খোলা আকাশের নিচে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ফালায় রাখেন তাহলে ওইখানে কি হবে, ওয়েট রটিং হবে। In wet rot the timbers get converted into grayish brown powder, আপনার যদি নরমাল ড্রাই রট হয় তাহলে হোয়াইট কালারের পাউডার উৎপন্ন হচ্ছিল না বা সাদা সাদা গুঁড়া দেখবেন আপনি, আর যদি ওয়েট রট হয় তাহলে দেখবেন যে গ্রেইশ মানে ধূসর কালারের মানে একটু অ্যাশ কালার টাইপের একটা পাউডারের মতো ক্রিয়েট করবে, মানে কাঠটা কনভার্ট হয়ে যাবে অ্যাশ কালারের মতো পাউডারে। ক্যান বি প্রিভেন্টেড বাই ইউজিং ওয়েল সিজন টিম্বার, অলসো ইউজিং টার্ড অর পেইন্টেড টিম্বার এক্সপোজিং টু রেইন অর ওয়াটার। তার মানে আপনি যদি এরকম একটা কাঠের টুকরা ব্যবহার করতে চান যে কাঠের টুকরাটা হচ্ছে আপনার বাসার বাইরে থাকবে, রোদ বৃষ্টিতে ভিজবে কিন্তু ক্ষতি হবে না, সেই ক্ষেত্রে ওই কাঠের টুকরাটাকে আপনি প্রপারলি সিজনিং করতে হবে এবং তার উপরে হচ্ছে টার মানে হচ্ছে আলকাতরা আছে না, আলকাতরা, ইয়েস স্যার, ওই টার দিয়ে হচ্ছে বা বিটুমিন দিয়ে অথবা হচ্ছে আপনার পেইন্ট মানে রং করে দিতে হবে। টারের প্রলেপ
গায়ের মধ্যে দিতে হবে, অথবা বিটুমিনের প্রলেপ দিতে হবে, অথবা হচ্ছে রং পেইন্ট করে দিলে আপনার ওই কাঠটাতে রোদ বৃষ্টির আর কোনো ইফেক্ট পড়বে না এবং ওয়েট রটিংও হবে না। বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, এখন দেখেন যে প্রিজার্ভেশন অফ টিম্বার। এখন কাঠ তো বিভিন্ন ভাবে পচে, আমরা দেখলাম, আমরা ডিকে দেখলাম, ড্রাই রড দেখলাম, ওয়েট রড দেখলাম, বাট আমরা কাঠটাকে বলতেছি যে সিজনিং করতে হবে। সিজনিং তো একটাই স্টেপ, সিজনিং করলে আপনার কাঠটাকে আপনি কিছুটা স্যাপ বের করে ফেলতে পারলেন, বাট সিজনিং করলেই যে আপনার কাঠ ভালো থাকবে তা না, এটাকে প্রিজার্ভ করতে হবে। আপনি কেন প্রিজার্ভ করবেন? কারণ হচ্ছে দেখেন, মনে করেন আপনি আজকে সকালবেলা 2 লিটার পানি খেয়ে বাসার থেকে বাইরেছেন। কয় লিটার পানি খেয়ে বাসার থেকে বাইরেছেন? 2 লিটার। 2 লিটার। আপনি রোদের মধ্যে মনে করেন 5 ঘন্টা হাঁটছেন। রোদের মধ্যে 5 ঘন্টা হাঁটার পরে ওই 2 লিটার পানি কি আপনার গায়ের থেকে ঘাম হয়ে বের হয়ে গেছে না? Yes, sir. তখন আপনার যেহেতু বডি পানি শূন্য হয়ে গেছে, পানি দেখলে আপনার দৌড়ে গিয়ে খাইতে ইচ্ছা করবে না? জি স্যার। করবে নাকি করবে না? করবে জি স্যার, স্যার। করবে। টিম্বারের ক্ষেত্রে ব্যাপারটা সেম। টিম্বারের মধ্যে কি আছে? স্যাপ আছে, পানি আছে। আমি যখন টিম্বার থেকে স্যাপ গুলা বা ময়েশ্চার গুলা রিমুভ করে ফেলতেছি, তখন টিম্বারের পানির প্রতি একটা অ্যাট্রাকশন মানে অ্যাট্রাকশন তৈরি হবে না যে পানি দেখলেই সে অ্যাট্রাক্ট করতে যাবে বা পানি শোষণ করার চেষ্টা করবে? ব্যাপারটা এরকম Yes, হবে sir. না? জি স্যার। আমি যদি আগের থেকেই কোনো ধরনের প্রিজারভেটিভ বা কেমিক্যাল দিয়ে তার যে পিপাসা, পানি খাওয়ার যে টেন্ডেন্সি, ওটা ফিল আপ করে রাখতে পারি, তাহলে কি সে আর অতিরিক্ত পানি অ্যাবজর্ব করবে? না স্যার। তার মানে যেই স্যাপটা হচ্ছে আপনি সরাই ফেলতেছেন, ওই জায়গাটা যেন নরমাল পানি ঢুইকা ফিল আপ করতে না পারে, এজন্য আপনি ওই জায়গাটা আগের থেকে কিছু প্রিজারভেটিভ দিয়ে ফিল আপ করে রাখবেন বা কোনো একটা প্রোটেকশন দিবেন যেন ওই জায়গাটার মধ্যে পানি ঢুকতে না পারে। ঠিক আছে, দেখেন, preservation indicates an increase of life by developing resistance to insect attack, fungal infection and disease of timber. মানে কাঠকে আপনি পোকামাকড়ের আক্রমণ, ছত্রাকের আক্রমণ বা বিভিন্ন ডিকে বা যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে কাঠের, এই সবগুলো থেকে যদি রক্ষা করতে চান, তাহলে আপনাকে প্রিজার্ভিং সবগুলো থেকে রক্ষা করার নামই হচ্ছে কি প্রিজার্ভেশন। এ প্রিজারভেটিভ অ্যাক্টস লাইক এ ডিসইনফেক্ট্যান্ট। প্রিজারভেটিভ বা মানে প্রিজারভেটিভ হচ্ছে কিসের মতো কাজ করে? ডিসইনফেক্ট্যান্ট মানে কি বলেন তো? স্যার জীবাণুমুক্ত করা স্যার। জীবাণুনাশক। ও জীবাণুনাশক। ইনফেক্টেন্ট হচ্ছে জীবাণুনাশক। এই ওয়ার্ডটার সাথে তো এখন আমরা অনেক বেশি পরিচিত না? জি স্যার। হ্যান্ড স্যানিটাইজার, ডিসইনফেক্ট্যান্ট, এগুলো তো এখন আমাদের ডেইলি অনেকবার শোনা হয়। আচ্ছা, ডেইলি ইউজ ওয়ার্ডস। এই সিজন টিম্বার সিন্স ড্রাইড, যেহেতু একটা সিজন টিম্বার শুকায় যাচ্ছে, তার ভিতরে কোনো পানি থাকতেছে না, ইজ হাইগ্রোস্কোপ। হাইগ্রোস্কোপ মানে কি? তার পানির প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে। হাইড্রোফোবিক মানে হচ্ছে পানির প্রতি ভীতি, সে হচ্ছে পানি দেখলে ভয় পাবে। আর হাইগ্রোস্কোপিক বা হাইগ্রোফিলিক মানে হচ্ছে কি পানির প্রতি তার একটা অ্যাট্রাকশন থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে যেহেতু আপনি ভিতরের মানে লিকুইড গুলা বা পানিগুলা শুকাই ফেলতেছেন, তার পানির প্রতি একটা অটোমেটিক অ্যাট্রাকশন জন্মাবে। এন্ড টু প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন অফ ময়েশ্চার, এবং সে যেন আবার নতুন ভাবে ময়েশ্চার অ্যাবজর্ব না করে, এন্ড টু ইম্পার্ট ইমিউনিটি, এবং এটাকে রক্ষা করার জন্য বা এটার ইমিউন সিস্টেম ভালো করার জন্য, the tissues of dry seasoned wood have to be soaked with some type of preservative. মানে আপনি শুকনা কাঠের টিস্যুগুলা সে যেন পানি ধারণ করতে না পারে, আগের থেকেই কোন ধরনের প্রিজারভেটিভ দিয়ে ভিজায় রাখবেন, সোক করে রাখবেন। বুঝতে পারছেন? আমি যদি আপনারে 10 লিটার পানি খাওয়াই দিই, এরপর যদি আমি বলি যে তুমি আরেক বোতল কোক খাও, আপনি খাইতে পারবেন? আপনার পেটে জায়গা আছে আর? না স্যার। তার মানে এখানে যেন পানি অ্যাবজর্ব না করে, এজন্য আগের থেকে আমি প্রিজারভেটিভ দিয়ে তার পেটটা ভরায় রাখতেছি। বোঝা গেছে? জি স্যার। Seasoning therefore prepares a timber for preservative treatment by driving away moisture and sap. তার মানে একটা কাঠকে সংরক্ষণ করতে গেলে প্রথম স্টেপটা হচ্ছে কি? সিজনিং। সিজনিং করলে তার ভিতর থেকে কি হচ্ছে? অতিরিক্ত ময়েশ্চার, স্যাপ এগুলা বের হয়ে যাচ্ছে। তারপর আপনি কি করতেছেন? এই প্রিজারভেশন, এই কাজটা করতেছেন। তার মানে সিজনিং হচ্ছে একটা কাঠকে প্রিজারভেশনের জন্য রেডি করা বা প্রস্তুত করা। বোঝা গেছে? জি স্যার। আপনি কি সিজনিং না করে প্রিজারভেশন করতে পারবেন? না স্যার। আচ্ছা, এরপর দেখেন চয়েস অফ প্রিজারভেটিভ। মানে আপনি হচ্ছে অ্যাজ এ প্রিজারভেটিভ হিসেবে ফলমূল প্রিজারভেটিভ করে কি আপনার ইয়া দেয় না? আরে ফদিয়া জানি নাম, ফদিয়া জানি কি দেয়? ফরমালিন। ফরমালিন দেয়। মানুষ মারা গেলে ফরমালিন দিয়ে তাদের বডি মানে ডেড বডি প্রিজার্ভ করে না? জি স্যার, মমি করে স্যার।
এখন আপনি হচ্ছে এরকম কাঠগুলাতে প্রিজারভেটিভ হিসেবে কি দিবেন বা সংরক্ষণ করার জন্য কি কেমিক্যাল ব্যবহার করবেন, এটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে দেয়ার টক্সিসিটি এন্ড পয়জনাস ইফেক্ট, তারা কতটা বিষাক্ত এটা আপনাকে খেয়াল করতে হবে। পার্মানেন্সি ইন দেয়ার ইফেক্ট ইন ফিটেড উড, তারা কয়দিন স্থায়ী হবে, মানে আপনি একবার প্রিজার্ভেশন করার পরে আবার কয়দিন পরে আপনাকে প্রিজার্ভ করতে হবে, বা একই প্রসিডিউর বারবার করতে হবে কিনা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। শুড নট বি ইনজুরিয়াস টু উড টিস্যু, এই প্রিজারভেটিভ যেন কাঠের যে টিস্যু বা কাঠের যে স্ট্রাকচার এটার কোনো ক্ষতি না করে। চিপলি অ্যাভেলেবল এন্ড সেফ টু হ্যান্ডেল, এটা যেন সস্তা হইতে হবে এবং হ্যান্ডেল করা যেন সেফ হয়। মনে করেন আপনি একটা প্রিজারভেটিভ ব্যবহার করতেছেন, ওটার মধ্যে আঙ্গুল লাগলে আপনার আঙ্গুলটা পুড়ে গেল বা আঙ্গুলটা ঝলসায় গেল, তাহলে কি ওটা সেফ? না স্যার। শুড অ্যালাউ এ ডেকোরেটিভ ট্রিটমেন্ট, আবার প্রিজারভেটিভটা এমন হইতে হবে যেন কাঠের গায়ের মধ্যে ওইটা একটা সুন্দর ডেকোরেশন দেয়, দেখতে ভালো লাগে, ঠিক আছে, সৌন্দর্য বর্ধন করে, এরকম হইলেও ভালো প্রিজারভেটিভ। আচ্ছা, শুড নট ডিসফিগার এক্সপোজ সারফেস অফ টিম্বার, তার মানে আপনার কাঠের যেই সারফেসটা এক্সপোজ থাকবে সবাই দেখবে, এই সারফেসটার মধ্যে যেন প্রিজারভেটিভ কোনো রকমের কোনো ডিসফিগার বা কোনো রকমের কোনো অল্টারেশন না করে, ঠিক আছে, মানে জিনিসটা যেন চেঞ্জ না করে দেয়। নন ইনফ্লেমেবল, এটা দাহ্য হইতে পারবে না, যদি দাহ্য হয় দেখা যাবে যে ওই কাঠের টুকরোর কাছাকাছি আপনি আগুন দিলে ফটাস করে আগুন ধরে যাবে, ঠিক আছে। ইনফ্লেমেবল মানে কি, ফ্লেম মানে কি আগুনের শিখা না, নন ইনফ্লেমেবল মানে হচ্ছে যেন সহজে আগুন না ধরে। শুড হ্যাভ এ গুড কভারিং কোয়ালিটি, মানে প্রিজারভেটিভটার কোয়ালিটি এমন হইতে হবে যেন টিম্বারটাকে সে পুরোপুরি ঠিকমতো কভার করতে পারে, ঠিক আছে। এই এই গেল হচ্ছে আমাদের প্রিজারভেটিভ চয়েস করার সময় কি কি মাথায় রাখতে হবে। এখন দেখেন যে প্রিজার্ভ করার অনেকগুলো উপায় আছে। প্রথমটাকে বলা হচ্ছে চারিং। চারকোল মানে কি বলেন তো? জানি না স্যার। স্যার কয়লা। এই যে পেপসোডেন্ট টুথপেস্টের মধ্যে বলে না যে চারকোল আছে, Yes, sir. তার মানে কি আছে? কয়লা আছে। কয়লা আছে। তার মানে চারিং, এই চারিং ওয়ার্ডটা আসছে হচ্ছে চারকোল থেকে। তার মানে এই প্রিজার্ভেশন মেথডে আপনি কি ব্যবহার করবেন? কয়লা ব্যবহার করবেন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ক্রুড মেথড, নো স্পেশাল প্রিজারভেটিভ ইজ ইউজড। এখানে কোন রকমের স্পেশাল কেমিক্যাল বা প্রিজারভেটিভ ইউজ করা হয় না। এখানে যেটা করা হয়, মনে করেন একটা কাঠের পোল, এই কাঠের পোলটার মনে করেন এই অংশটুকু মাটির মধ্যে আপনি পুঁতবেন, একটু কই থাকবে, মাটির নিচে কত থাকবে, তাহলে এই অংশটুকু আপনাকে হচ্ছে এই চারিং করতে হবে। কেমনে করবেন? টিম্বার কেপ্ট ওয়েট ফর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, 0.5 to 1 hour আপনি ভিজায় রাখবেন, এন্ড দেন বার্ন টু এ ডেপথ অফ 15 মিলিমিটার। এরপর এই নিচ থেকে 15 মিলিমিটার গভীরতা পর্যন্ত আপনি কাঠটাকে পুরাবেন, ঠিক আছে। এন্ড কুলড উইথ ওয়াটার, আপনি পুরো এটাকে আবার কি করবেন? ঠান্ডা করবেন, বুঝতে পারছেন? মানে কাঠটাকে আপনি কিসে, মানে এই পার্টিকুলার 15 মিলিমিটারকে আপনি কি করতেছেন? কয়লাতে কনভার্ট করতেছেন পুরায়, বুঝতে পারছেন? Yes, sir. জি স্যার। coal layer is formed on the surface which performs preservative function। এটা করলে যেটা হবে, এই কাঠের চারপাশে একটা কয়লার লেয়ার তৈরি হবে এবং যেটা হচ্ছে কাঠটাকে প্রিজার্ভ করবে বিভিন্ন পোকামাকড় বা মাটির নিচে যদি বিভিন্ন রকমের ময়েশ্চার থাকে এগুলা থেকে। লেয়ার ইজ নট ইফেক্টেড বাই ফাঙ্গি, ময়েশ্চার অর হোয়াইট রট, এবং এই লেয়ারটা যেহেতু তখন মাটির নিচে আছে, এটাতে কোনো রকমের ছত্রাক বা ফাঙ্গাস বা হচ্ছে আপনার হোয়াইট এন্ড মানে সাদা পেঁপড়া বিভিন্ন পোকামাকড় এগুলা ইফেক্ট করতে পারবে না এই কয়লাটাকে। ইউজড এট লোয়ার এন্ড অফ পোস্ট অফ টিম্বার, মানে একটা টিম্বারের নিচের যে লোয়ার এন্ডটা, তলানিটা বা নিচের দিকে যে পোর্শনটা, এখানেই হচ্ছে এরকম চারিং করা হয়, বুঝতে পারছেন? জি স্যার। তার মানে চারিং মানে কি? চার কোলে কনভার্ট করা বা কয়লায় কনভার্ট করা, মনে থাকবে? Sir. এরপর দেখেন চারিং এর পর হচ্ছে কি কি টারিং। চারিং এ কি করছিলাম? কয়লা বা চারকোলে কনভার্ট করছি। তার মানে টারিং, টারিং এ তাহলে কি করব? টার বা আলকাতরা এটার প্রলেপ ইউজ করব, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ এ লেয়ার অফ হট টার অন দা সারফেস, মানে কাঠের সারফেসে আপনি হচ্ছে গরম টার দিয়ে রং করে দিবেন। জেনারেলি অ্যাপ্লাইড টু এন এমবেডেড এন্ড অফ পোস্ট, মানে এরকম যদি একটা মনে করেন দুইটা খাড়া কাঠের টুকরা আছে, এদের মাঝখানে একটা হরাইজন্টাল কাঠের টুকরা, এই মাথাটাও মনে করেন এটার মধ্যে ঢুকছে, এই মাথাটাও মনে করেন এই লম্বা কাঠের টুকরাটার মধ্যে ঢুকছে,
তাহলে এই দুইটা মাথা কি সংযুক্ত আছে না বিভিন্ন জায়গার সাথে? এই দুইটা মাথা তাহলে এমবেডেড। এই এমবেডেড যে পোর্শনটুকু পুরোটা কিন্তু না, শুধুমাত্র যে পোর্শনটুকু এমবেডেড বা আটকায় আছে এই পোর্শনটুকুকে আপনি হচ্ছে টারিং মানে আলকাতরা দিয়ে রং টং করে তারপর যদি কানেক্ট করেন তাহলে দেখবেন যে এটা মানে আপনার সহজে পচবে না, প্রিজার্ভ হবে। তারপর দেখেন পেইন্টিং পারফর্মস বোথ অ্যাস্থেটিক এন্ড প্রিজারভেটিভ পারপোজ। আপনি যদি কাঠটাকে সুন্দর করে রং করে দেন, অ্যাস্থেটিক মানে আপনার দেখতেও সুন্দর লাগবে, মানে অ্যাস্থেটিক কথাটার মানে হচ্ছে যে জিনিসটা দেখতে ভালো, মানে ফিজিক্যালি দেখতে কতটা সুন্দর, ঠিক আছে? আমরা বলি না যে অ্যাস্থেটিক্স মানে অথবা ন্যাচারাল বিউটি মানে হচ্ছে কোন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য যদি অনেক ভালো হয় আমরা বলি যে জায়গাটার অ্যাস্থেটিক্স বিউটি অনেক ভালো, মানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো। তো আপনার আপনি যদি কাঠের টুকরার মধ্যে রং করেন এটা দেখতেও ভালো হবে, এটার অ্যাস্থেটিক ইমপ্রুভ হবে এন্ড প্রিজারভেটিভ পারপোজ, এবং এটা সংরক্ষণ হবে যদি আপনি রং করে দেন। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার এবার দেখেন ক্রিওসোটিং। ক্রিওসোটিং মানে হচ্ছে কি দেখেন, আপনি কাঠের টুকরার উপরে অনেক হাই প্রেসার দিয়ে রং করবেন, মানে নরমাল রং করবেন, একদম ডইলা ডইলা ঘষা ঘষা রং করবেন, কিন্তু রংটা আপনি বানাবেন কি দিয়ে? ক্রিওসোটস আর অবটেইনড বাই দা ডিস্টিলেশন অফ কোল। আপনি হচ্ছে মানে পানির সাথে কয়লা বা চারকোল মিশাইতে পারেন, তার সঙ্গে পেট্রোলিয়াম অর উড সাবস্টেন্স মানে কাঠের সাবস্টেন্স বা তেল, পেট্রোলিয়াম, ভোজ্য তেল এগুলা মিশায়ে আপনি হচ্ছে ভেজিটেবল হচ্ছে ভোজ্য তেল, পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম মানে তেল, মানে তেল জাতীয় জিনিসপত্র একসাথে মিক্স আপ করে আপনি এই ক্রিওসোটটা প্রিপেয়ার করতে পারেন। ক্রিওসোট তিন রকমের, একটা হচ্ছে কোল টার ক্রিওসোট, তার মধ্যে কি থাকবে? কয়লা থাকবে, টার থাকবে। ওয়াটার গ্যাস টার এন্ড উড টার ক্রিওসোট। ওয়াটার গ্যাস টার কি? তেলে পানি থাকবে, তার সাথে কিছু গ্যাস থাকতে পারে, আর আপনি টার মিলাবেন, এগুলো মিলাই আপনি কাঠের গায়ে প্রলেপ দিতে পারেন। একটা হচ্ছে উড টার ক্রিওসোট, মানে টারের সাথে কাঠের গুঁড়া বা কাঠের যে বাতিল অংশগুলো এগুলো মিশায় আপনি ওটা দিয়েও একটা প্রলেপ বা রং করতে পারেন কাঠের গায়ের মধ্যে। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ক্রিওসোটিং। এই যে দেখেন এই যে কাঠের টুকরাগুলা একটু কালচে কালচে হয়ে গেছে না? স্যার কারণ কি? এগুলার সারফেসে হচ্ছে আপনার এরকম কয়লা দিয়ে রং করছে, ক্রিওসোটিং করছে, এই জন্য এগুলো কালো মনে হচ্ছে। তারপর আরেক ধরনের প্রিজারভেশন আছে, এটাকে বলা হচ্ছে ওয়াটার সলিউবল কেমিক্যাল সল্ট। আমরা আমাদের বাসায় ফার্নিচার বার্নিশ করি না, জি স্যার জি স্যার এটা হচ্ছে ওই মেথডটা, ঠিক আছে? ইউজ সাম কেমিক্যাল সল্ট হুইচ আর নট টক্সিক ইন নেচার এন্ড আর অলসো সলিউবল ইন ওয়াটার। মানে এখানে হচ্ছে আপনি এমন একটা কেমিক্যাল ব্যবহার করতে হবে যেটা আপনার টক্সিক বা বিষাক্ত না এবং পানির সাথে খুব ভালো মতো মিশে যাবে, সলিউবল, পানিতে দ্রবীভূত হবে। আচ্ছা, এরপর দেখেন দে আর অডরলেস। এই এই যে আপনি এটা কি 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 করতেছেন, ওয়াটার সলিউবল কেমিক্যাল সল্ট গুলো ব্যবহার করতেছেন, এগুলোর কোনো বাজে অডর মানে হচ্ছে বাজে গন্ধ। অডর মানে কি? বাজে গন্ধ। মানে দুর্গন্ধ নাই। এই যে বাসার মধ্যে ফার্নিচার বার্নিশ করে, কোনো দুর্গন্ধ পান আপনি? না স্যার। একটা বার্নিশের গন্ধ আছে কিন্তু গন্ধটা খারাপ না, অডর না, ব্যাড স্মেল না। অডর মানে হচ্ছে ব্যাড স্মেলও বলতে পারেন, বাজে গন্ধ বা ব্যাড স্মেল, ঠিক আছে? তার মানে এই যে ওয়াটার সলিউবল কেমিক্যাল সল্ট এগুলো হচ্ছে অডরলেস এন্ড ক্যান বি পেইন্টেড অন ড্রাইং। আপনি যখন সিজনিং করে কাঠটাকে শুকাই ফেলতেছেন, ওই কাঠের শুকনো সারফেসে আপনি কি করতে পারেন? এই বার্নিশ করতে পারেন, ঠিক আছে? when appearance is important in wood this type of মানে preservation is most suitable। মানে যখন কাঠটা দেখতে কি রকম বা কাঠের অ্যাপিয়ারেন্স বা আউটলুকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই সময় হচ্ছে এই ধরনের ওয়াটার সলিউবল কেমিক্যাল সল্ট দিয়ে হচ্ছে আপনার প্রিজার্ভেশন করা হয় বা বার্নিশ করে, ঠিক আছে? বার্নিশ কেন করি আমরা? চেয়ার টেবিল বার্নিশ না করলে তো আমরা ইউজ করতে পারতাম, দেখতে সুন্দর লাগার জন্য করি না? জি স্যার, যাতে চকচক করে স্যার। চকচক করে, হ্যাঁ। প্লাস এটার আরেকটা উদ্দেশ্য কি? প্রিজার্ভেশন করা, ঠিক আছে? জি স্যার, এখন জানলাম স্যার। wood treated with water soluble salt requires to be re-dried। মানে এই যে আপনি বার্নিশ করবেন, বার্নিশ করার পর বার্নিশটা শুকাইতে হয় না, রি-ড্রাইড মানে আবার শুকানো লাগে না? জি স্যার। the effect of this chemical are lost gradually and so wood requires repainting হবে। এটা বি পেইন্টিং লিখছে, এটা বি না, এটা হচ্ছে রিপেইন্টিং হবে। মানে এই যে আপনি বার্নিশ করলেন, যত দিন যাবে আস্তে আস্তে বার্নিশটা নষ্ট হয়ে আবার উঠে যাবে না? তখন আবার কি করতে হবে? রিপেইন্টিং অথবা বার্নিশিং ফর সারফেস ট্রিটমেন্ট, মানে আবার রিবার্নিশ করতে হবে।
আমরা এরকম 10 বছর 15 বছর পর পর বাসার ফার্নিচার, বা যাদের একটু টাকা পয়সা বেশি আছে 5-6 বছর, বা যারা আরো বড় লোক প্রত্যেক বছর বাসার ফার্নিচার রং করে না বা বার্নিশ করে না? দেখছি স্যার, বাড়িওয়ালা করে স্যার। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, চিপার দেন ক্রিওসোট ট্রিটমেন্ট মানে কি? মানে হচ্ছে আপনার ওই যে কয়লা দিয়ে আপনি ট্রিটমেন্ট করছেন, ওই ক্রিওসোট ট্রিটমেন্ট থেকে হচ্ছে এটা অনেক বেশি সস্তা, খরচ কম। এক্সাম্পল, জিঙ্ক ক্লোরাইড ZnCl2, এটা ইউজ করে আপনি বার্নিশ করতে পারেন। ক্রিওসোট অয়েল, ক্রিওসোট অয়েল কি ছিল? কোল, কয়লা প্লাস কি ছিল? ভোজ্য তেল। পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। আর তার সঙ্গে কি ছিল? ভুলে গেছি কি ছিল। আর তো কিছু ছিল না স্যার, পেট্রোলিয়াম, কোল আর হচ্ছে ভোজ্য তেল। একটা জিনিস কি ছিল তো মনে, দাঁড়ান। ভোজ্য তেল না, মানে আমি ভুল বলছি, পেট্রোলিয়াম মানে হচ্ছে নরমাল তেল, ভোজ্য তেল সম্ভবত ভেজিটেবল অয়েল বললে ভোজ্য তেলকে, ঠিক আছে? স্যার পেট্রোলিয়াম অর্থ তো স্যার জীবাশ্ম না স্যার? জীবাশ্ম, হ্যাঁ, পেট্রোলিয়াম মানে আসলে জীবাশ্ম, মানে যেটার থেকে আপনি জ্বালানি পাবেন, ফুয়েল পাবেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, এই যে উড সাবস্টেন্স, সঙ্গে হচ্ছে উড সাবস্টেন্স ছিল, মানে কাঠের গুঁড়া, বাতিল কাঠ, এগুলো আপনি মিশাইতে পারেন চাইলে সাথে, ঠিক আছে? তো আপনি তাইলে এই যে জিঙ্ক ক্লোরাইড দিয়ে হচ্ছে একটা বার্নিশ করতে পারেন একভাবে, আরেকটা হচ্ছে কি আপনার হয়ে গেল এই যে ক্রিওসোট অয়েল, এটার সাথে হচ্ছে আপনি সোডিয়াম ফেরেট NaF, এই দুইটা ক্রিওসোট অয়েল আর সোডিয়াম ফেরেট মিশাইলে যে আউটপুটটা পায় এটাকে বলা হচ্ছে ওলম্যান্স সল্ট। কি বলে? ওল্ড ম্যান সল্ট। এখন আমি যদি আপনাকে বলি যে হোয়াট ইজ ওলম্যান্স সল্ট এন্ড ওয়্যার ইট ইজ ইউজড, বলতে পারবেন? জি স্যার। ক্রিওসোট অয়েল আর সোডিয়াম ফেরেট NaF, এই দুইটার কম্বিনেশনই হচ্ছে ওলম্যান্স সল্ট, এবং এটা হচ্ছে বার্নিশ করার কাজে বা টিম্বার পেইন্ট করার কাজে ব্যবহার করা হয়। 2 লাইনের আনসার, কিন্তু পরীক্ষাতে কিন্তু এরকম ছোট ছোট কোশ্চেন আসতে পারে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে আর্টিফিশিয়াল উড, ভিনিয়ার। এখন এই যে বিভিন্ন রকমের কাঠ, আপনি বাজার থেকে কাঠের টুকরা কিনে আনলেন, ফার্নিচার বানাইলেন, বাট আমরা এখন ফার্নিচার বানানোর সময় আমরা মানে ডাইরেক্ট পার্টেক্স বোর্ড বা এরকম ভিনিয়ার বোর্ড দোকান থেকে কিনে নিয়ে এসে বোর্ড গুলা কাইটা কুইটা তারপরে ফার্নিচার বানায় না? সবার বাসাতেই তো বোর্ডের ফার্নিচার আছে, আছে না? আছে স্যার, কম বেশি। এই ভিনিয়ারটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল বলতেছে কারণ কাঠের যে সারফেসটা দেখেন, থিন শীট অফ টিম্বার অফ সুপিরিয়র কোয়ালিটি, মানে ভিনিয়ারটা হচ্ছে আসলে এরকম পাতলা পাতলা কাঠের শীট, ঠিক আছে? এটা কেমনে বানায়? অবটেন বাই রোটেটিং উডেন লগ অফ দ্য টিম্বার এগেইনস্ট এ শার্প নাইফ অফ রোটারি কাটার। মানে এই যে উডেন লগ আছে না, গাছের গুড়ি, জি স্যার। গাছের গুড়িগুলো একটা ধারালো ছুরির সাথে, ছুরির এগেইনস্টে ঘুরায়, ওই ছুরির সাথে ঘষা খেয়ে 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 গাছের মানে গাছটা হচ্ছে অনেকগুলো পাতলা শীটে 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 ভাগ হয়ে যায়, এবং এই ভাগগুলো হচ্ছে এক একটা থিকনেস কত হয় 0.4 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হইতে পারে। আফটার রিমুভিং ফ্রম প্যারেন্ট লগ দে আর ড্রাইড ইন ক্লিন টু রিমুভ দ্য ময়েশ্চার, এবং এই শীটগুলো থেকে আপনার চুলার মধ্যে এগুলো শুকায়, এগুলো থেকে হচ্ছে অতিরিক্ত ময়েশ্চার রিমুভ করা হয়। ইউজড ফর ম্যানুফ্যাকচারিং অফ প্লাইউড। এবং এই ভিনিয়ার শীট, কি শীট মনে থাকবে? ভিনিয়ার শীট। ভিনিয়ার। এই ভিনিয়ার শীটটা কি কি কাজে লাগে? প্লাইউড তৈরি করতে কাজে লাগে, ঠিক আছে? ওকে স্যার। ভিনিয়ার। প্লাইউড কি জিনিস? প্লাইউড কিছুই না, প্লাইউড হচ্ছে অনেকগুলা ভিনিয়ারের কম্বিনেশন, ঠিক আছে? দেখেন প্লাইউড হচ্ছে কি, এই যে দেখতেছেন ছবি, এগুলো হচ্ছে একটা প্লাইউড মেড ফ্রম মাল্টিপল ভিনিয়ার। একটা প্লাইউড তৈরি করতে কয়টা ভিনিয়ার শীট লাগছে? একটা, একাধিক, দুইটা, মাল্টিপল। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ইউজ করতে হয় বিজোড় সংখ্যক, হয় 3টা, নাহলে 5টা, নাহলে 7টা, ঠিক আছে? বিজোড় সংখ্যক ভিনিয়ার ইউজ করে আপনি একটা প্লাইউড তৈরি করবেন। ভিনিয়ার জোর দিলে কি হবে স্যার? কি হবে জানি না, কিন্তু নরমাল প্র্যাকটিস হচ্ছে বিজোড় দেয়া। সম্ভবত একটা কাহিনী আছে, কাহিনীটা বলতেছি, কি হবে বুঝতে পারছি, বলতেছি কারণ ভিনিয়ার্স আর টেকেন ইন অড নাম্বার, ঠিক আছে? মানে ভিনিয়ার শীট কয়টা নেবে? বিজোড় সংখ্যায় নেবে, এটা তো বললামই। এন্ড জি আর স্যার। প্লেসড ওয়ান above the other at right angle in successive veneer, মানে হচ্ছে একটা ভিনিয়ার যদি এমনে রাখে, ভিনিয়ার শীট যদি এভাবে রাখে, আরেকটা রাখবে তার উপরে লম্বা লম্বি এমনে, বুঝছেন? জি স্যার, বুঝলাম। তার উপর আরেকটা আবার কেমনে রাখবে?
এমনি দিয়ে তারপর চাপ দিবে, তার মানে মিনিমাম কয়টা লাগবে? 3টা লাগবে না? জি স্যার। মানে একটা এরকম সোজা বিছাইলো, আরেকটা এরকম ক্রস করে ও বিছাইলো, বুঝছি আরেকটা স্যার। সোজা, মানে একটার পর একটা 90 ডিগ্রিতে বসাইতে হবে, তার মানে মিনিমাম 3টা লাগবে। বাট 4টা হইলে কি হবে আপনার? তো হচ্ছে না স্যার। বুঝতেছেনই প্রবলেমটা কোন জায়গায়? এই জন্য হচ্ছে বিজোড় সংখ্যক। অল বিনিয়ার হেল্ড টুগেদার উইথ দ্য হেল্প অফ অ্যাডহেসিভ। এক একটা বিনিয়ার শিট একজনের সাথে আরেকজন আঠা দিয়ে জোড়া লাগানো হয়। 3 প্লাই, 5 প্লাই, 7 প্লাই, যদি 3টা বিনিয়ার শিট হয় 3 প্লাই, 5টা হইলে 5 প্লাই, 7টা হইলে 7 প্লাই। আর অ্যাভেলেবল, দ্যাট ইজ বিনিয়ার্স আর ইউজড ইন অড নাম্বার ইন এ প্লাইউড। তার মানে প্লাইউড তৈরি করতে বিনিয়ার হচ্ছে আপনার বিজোড় সংখ্যায় ব্যবহার করতে হবে। বুঝা গেছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, আজান দিচ্ছে তো, কথা কম বলি। আল্লাহ। ক্লাসে কি স্যার নতুন কেউ আসছে না? বুঝলাম না। হ্যাঁ, না স্যার। রোল নাম্বার 1 নাই, রোল নাম্বার 2, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 3 নাই, রোল নাম্বার 4, আচ্ছা আঙ্কেল তো অসুস্থ বোধ হয়। রোল নাম্বার 5 নাই, রোল নাম্বার 6, স্যার রোল নাম্বার 7, Yes, sir. রোল নাম্বার 8, Present, sir. রোল নাম্বার 9 নাই, রোল নাম্বার 10, প্রেজেন্ট স্যার রোল নাম্বার 11, ইয়েস স্যার। রোল নাম্বার 13। ইয়েস স্যার, আসি স্যার। আপনি আগে 2টা ক্লাস করেন নাই কেন? স্যার একটু বাড়িতে আসছি তো এই জন্য স্যার, যে স্যার, নেট নেই এদিকে, একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে স্যার। শনিবারের ক্লাসটা কেউ মিস করেন না, আমি সবাইকে বলতেছি শনিবারের ক্লাসটা কিন্তু কেউ মিস করেন না। ওইখান থেকে এক সেট কোশ্চেন আমি জি স্যার, জি স্যার। মার্কস দিব। শনিবার 7টার সময় ক্লাস নিব, সবাই জি থাকেন। স্যার। রোল নাম্বার 14, 14 স্যার। নাই, আছে 14? Yes, sir. Sir, 14, sir. Yes, sir. আচ্ছা, রোল নাম্বার 16, Present, sir. রোল নাম্বার 17, প্রেজেন্ট স্যার রোল নাম্বার 18 নাই, আছে 18? আশিস কুমার রয় আছে আজকে? না স্যার। রোল নাম্বার 20। প্রেজেন্ট স্যার আপনাদের ফার্স্ট কে? স্যার হৃদয় স্যার। 14 ID? স্যার। 14? জি স্যার। এই 14 তো ক্লাস করে না, আজকে করছে হাসিনুর রহমান ভুইয়া। আপনি তো শুরুর, ইয়া আল্লাহ, আগে ক্লাসও করছি স্যার, আগে একটা ক্লাস করছি স্যার। আপনি মাত্র 3টা ক্লাস করছেন আমার, জি স্যার। বাকিগুলো করেন নাই কেন? এগুলো স্যার আপলোড করছেন তো স্যার, ওইখান থেকে দেখছি স্যার। আচ্ছা যাই হোক, মানে এমন না যে আপনি ভালো রেজাল্ট করছেন দেখে ক্লাস করবেন না, বা সবাই ক্লাস করেন, কারণ কে কখন ভালো রেজাল্ট কইরা ফেলাবে বলা যায় না। না স্যার, ও সব জি, সময় স্যার। টপার হয় স্যার, আমাদের এই 2 সেমিস্টারের টপার। ও যদি টপার সবসময় থাকতে চায়, ওর কষ্ট করতে হবে, আর ওরা যদি জি কেউ স্যার। ফালাইতে চান তাদের একটু কষ্ট করতে হবে, একই কথা। জি স্যার। যে কষ্ট করবে সেই টপার হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আবার পড়ালেখায় ফেরত আসি। আমাদের শেষ, আর বেশিক্ষণ না। দেখেন, আবার স্ক্রিন দেখতেছেন না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, জি sir. স্যার, যাই স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে যদি কেউ এখন বাইরে যান তাহলে কিন্তু আমি লাস্টে দেখে অ্যাটেন্ডেন্স কাটা দিব। ক্লাস করতে হবে পুরাটা, কেউ বাইরে হন না। দেখেন, আমাদের হচ্ছে এটাই লাস্ট পেজ। অ্যাডভান্টেজ অফ প্লাইউড। প্লাইউডের কি কি সুবিধা? সাফারস লিটল এক্সপেনশন অন শ্রিঙ্কেজ ডিউ টু চেঞ্জ ইন ময়েশ্চার কন্টেন্ট। মানে আপনার এটার ভলিউম খুব কম চেঞ্জ হয়, মানে শ্রিঙ্কেজ কম হয়, বা এটা এরকম মানে পানিতে ফুলে যায় না, যেহেতু এটার মধ্যে ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে আপনি কমায় ফেলতে পারতেছেন। লাইট এন্ড অ্যাভেলেবল ইন লার্জ সাইজ। বড় বড় সাইজে আপনি অ্যাভেলেবল পাবেন, এবং এটা ওজনে হালকা হয়। দোকান থেকে এরকম প্লাইউড বোর্ড কিনাই না, ফার্নিচার বানায় না, অনেকে বানায়। সব অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেল নাকি? না জি Yes, sir. জি স্যার, জি স্যার। আচ্ছা, তারপর দেখেন অ্যাভেলেবল ইন ডেকোরেটিভ ডিজাইন। মানে এগুলো কিন্তু দেখতে সুন্দর হয়, আপনি এগুলা দিয়ে
একটা টেবিল বা চেয়ার বানাইলে এগুলা কি আর বার্নিশ করার দরকার, মানে বার্নিশ করে বা বার্নিশ তো করা যায়ও না, করে বার্নিশ? বার্নিশ করে না সাধারণত স্যার। প্লাইউড নরমালি বার্নিশ করতে বার্নিশ হয় না, করতে দেখি না স্যার। আমরা দেখিও না। নট লায়াবল টু স্প্লিট এন্ড ক্র্যাক, এখানে কোনো স্প্লিট বা ক্র্যাক মানে চির বা ফাটল দেখা যায় না। ইজি টু ওয়ার্ক উইথ, খুব ইজিলি এগুলো নিয়ে কাজ করা যায়। মেক ইউজ অফ কস্টলি টিম্বার ইন মোস্ট ইকোনমিক্যাল ম্যানার, মানে একটা গাছের গুড়ি এটারে আপনি কাঠে কনভার্ট করে টেবিল বানাইতে আপনার যে খরচ হবে, আপনি যদি এই গাছের গুড়িটাকে ভিনিয়ারে কনভার্ট করেন, ভিনিয়ার থেকে প্লাইউড পান, তাইলে দেখা যাবে যে এরকম একটা বোর্ড, এরকম একটা মানে দুইটা বোর্ড দিয়ে আপনার একটা পড়ার টেবিল হয়ে যাবে। অথচ আপনি যদি একটা পড়ার টেবিল তৈরি করতে গাছ দিয়ে বানাইতেন বা কাঠ দিয়ে বানাইতেন, আপনার অনেক বেশি কাঠ খরচ হইতো, কস্টিং বেশি পড়তো। এই জন্য টিম্বারের কস্ট ইফেক্টিভ করতে হইলে আপনাকে প্লাইউড, এই যে দেখেন, মেক ইউজ অফ কস্টলি টিম্বার ইন দ্য মোস্ট ইকোনমিক্যাল ম্যানার, সবচেয়ে ইকোনমিক্যালি আপনি কাঠকে ব্যবহার করতে পারতেছেন প্লাইউডে কনভার্ট করলে। বুঝতে পারছেন? জি স্যার। সবখানে আবার প্লাইউড ইউজ করা যাবে না, কারণ প্লাইউড কিন্তু অত একটা শক্ত হয় না, জাস্ট নরমাল ফার্নিচার তৈরির কাজে ব্যবহার করতে পারবেন। বাট যেসব জায়গায় হচ্ছে আপনার কাঠের বিম বা কলাম ইউজ করতে হবে স্ট্রাকচারাল মেম্বার হিসেবে, ওইসব জায়গায় প্লাইউড ইউজ করলে হবে না স্যার, কোনোদিনও না। তারপর দেখেন ইমপ্রেগ টিম্বার। ইমপ্রেগ টিম্বার হচ্ছে ফর্মিকা, এই প্লাইউডের উপরে একটা পাতলা শীটের মতো একটা আবরণ দেখেন না, পাতলা শীটের মতো। জি স্যার। এটাকে বলা হচ্ছে ফর্মিকা বা সানমিকা বা সানগ্লস। স্যার আমি ভাবতাম ওইটাই স্যার প্লাইউড স্যার। এটাকে প্লাইউডের উপরে একটা দেখবেন একটা সুন্দর একটা টেক্সচারের লেয়ার দেয় পাতলা। জি স্যার, জি স্যার। আলগা প্রলেপের মতো থাকে, এটা হচ্ছে আলগা লাগায়, এটাকে বলা হচ্ছে ফর্মিকা বা সানমিকা বা সানগ্লস। এটা কেমনে বানায়? ভিনিয়ার আর পার্টলি অর ফুললি কভার্ড উইথ রেজিন, মানে ভিনিয়ার শীটের চারপাশে ভালো মতো আঠা লাগায়। আঠা লাগাইলে এটা একটা সলিড মাস ক্রিয়েট করে। ফর দিস পারপজ ভিনিয়ার আর টেকেন এন্ড ইমার্সড ইন রেজিন, আঠার মধ্যে চুবায় রাখে। রেজিন মানে হচ্ছে আঠা, ঠিক আছে? The resin fills in the wood cell and a consolidated mass is developed, মানে এটা চারপাশে এই আঠার একটা প্রলেপ শক্ত জমাট বাঁধে। The mass is then cured at a temperature of about 150 to 1600 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে আপনার এটাকে শুকানো হয় অনেক উচ্চ তাপমাত্রায়, শুকাইলে এটা জমাট বেঁধে যায়, এটাই হচ্ছে আপনার কি ফর্মিকা। ঠিক আছে? এটার দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইমপ্রেগ টিম্বার, এটার বৈশিষ্ট্য কি? স্ট্রং, ডিউরেবল, গুড লুকিং, ওয়েদার রেজিস্ট্যান্ট, ইলেকট্রিক্যালি ইনসুলেটেড এন্ড রেজিস্ট এসিড ইফেক্ট, মানে অনেক শক্ত হয়, এটার মধ্যে এসিডের কোনো ইফেক্ট নাই। এটা ইলেকট্রিক্যালি ইনসুলেটেড, মানে ইনসুলেটর, এটা কন্ডাক্টর না, এটা তড়িৎ প্রবাহ হইতে বাধা দিবে, প্লাস এসিডিক ইফেক্টকে বাধা দিবে। এগুলো হচ্ছে এটার সুবিধা। তারপর দেখেন ইমপ্রেগের পর হচ্ছে কমপ্রেগ টিম্বার, ঠিক আছে? নামে শেষ নাই। ইমপ্রেগের পরে কি? কমপ্রেগ। এটার ইমপ্রেগ টিম্বারের মতোই এক্সেপ্ট দে আর কিউরড আন্ডার প্রেসার। এই কমপ্রেগ টিম্বার কিউরিং করতেছিল কিসে? উচ্চ তাপমাত্রায় না? উচ্চ তাপমাত্রায়, यस স্যার। আর এই কমপ্রেগ টিম্বারটা কিউরিং করে হচ্ছে উচ্চ চাপে, মানে চাপ দিয়ে হচ্ছে আঠাটাকে জমাট বাঁধায় ফেলবে। মোর ডিউরেবল এন্ড স্ট্রঙ্গার দেন ইমপ্রেগ টিম্বার। এই কমপ্রেগ টিম্বার হচ্ছে ইমপ্রেগ টিম্বার যদি বেশি স্থায়ী, বেশি শক্ত, বেশি ডিউরেবল। তাহলে কোনটা বেশি শক্ত, কমপ্রেগ না ইমপ্রেগ? কমপ্রেগ। আচ্ছা, এবার দেখেন ফাইবার বোর্ড। আমি জাস্ট ফাইবার বোর্ডটা হচ্ছে অতটা ডিটেইলস বলবো না, জাস্ট এটা একটা হালকা বাংলায় বইলা দিয়ে এটা কেমনে বানায়। কাঠের যে টুকরাটা আছে না, জি স্যার, লগ আছে না, লগ, यस স্যার, এই লগটাকে ছোট ছোট পিস পিস করে, এটাকে বলে হচ্ছে উডেন চিপস। আমরা ব্রিক চিপস দেখছি না? জি স্যার, দেখছি স্যার। এটাকে কি বলে? এই উডেন চিপস বলে। এই উডেন চিপস গুলো একটা চেম্বারের মধ্যে ঢুকায় কাঠের টুকরাগুলার মধ্যে, মানে টুকরাগুলার মধ্যে যে ফাইবার গুলো আছে একটা সাথে একটা আঠা দিয়ে জোড়া লাগা আছে না? यस স্যার। মনে করেন আপনি একটা কাঠের টুকরা, একটা চিপস চিন্তা করলেন, এই চিপসের মধ্যে যে কাঠের গ্রেন গুলো আছে, দানাগুলো আছে, এগুলো তো একসাথে সাথে একটা জোড়া লেগে আছে। আপনার একটা চেম্বারের মধ্যে হঠাৎ করে টেম্পারেচার মানে বাড়ায় কমায় এই বন্ডিংটা দূর করে ফেলে, মানে কাঠের আপনার এই টুকরাগুলোর মধ্যে যে বন্ডিং ছিল এই বন্ডিংটা ভেঙে দিয়ে দেন হচ্ছে এগুলাকে অনেক উচ্চ চাপের কম্প্রেস করে। কম্প্রেস করলে এটা একটা সলিড বোর্ডের মতো হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে ফাইবার বোর্ড। মানে কাঠের গুড়ার থেকে যে বোর্ডটা বানায়, গুড়াগুলাকে জমাট বাইধা যে বোর্ডটা বানায়, এটাকে কি বলে? ফাইবার বোর্ড বলে। মনে থাকবে? জি স্যার। আমাদের এই টপিকটা এখানে শেষ। বুশির মতো দিবে স্যার গুড়িগুলো। হ্যাঁ স্যার, কাঠের গুড়াগুলো অনেক বুশির মতো দেখতে আর কি। হ্যাঁ, দেখতে বুশির মতো হয়। তো দেখেন এটা কেন ব্যবহার করে? ফর দ্য কনস্ট্রাকশন অফ ওয়াল, প্যানেল, সাসপেন্ডিং সিলিং। মানে আপনি পার্ট, মানে মনে করেন দুইটা রুমের মাঝখানে
আপনার দেয়াল তোলার মানে টাকা খরচ করার ইচ্ছা নাই, আপনি জাস্ট একটা নরমাল কাঠ দিয়ে পার্টিশন ওয়াল দিবেন, তখন হচ্ছে এই ফাইবার বোর্ড গুলো ইউজ করে। ঠিক আছে, ফর্মওয়ার মানে হচ্ছে আপনার মনে করেন বিম বা কনক্রিট ঢালাই দিবেন, ফর্মওয়ার হিসেবে ফাইবার বোর্ড ইউজ করে। এন্ড ইনসুলেটিং ম্যাটেরিয়াল এগেইনস্ট হিট এন্ড সাউন্ড, আপনি মনে করেন আপনার রুমের মানে এক পাশে হচ্ছে একটা চুলা আছে, আপনি চাচ্ছেন না যে চুলার টেম্পারেচার বা হিটটা হচ্ছে আপনার রুমে আসুক, তো আপনি ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে ফাইবার বোর্ড ইউজ করতে পারেন। বাট প্রবলেম হচ্ছে এই বোর্ডগুলোতে আগুন ধরলে কিন্তু আগুন মানে বলতেছে যে হিট বা সাউন্ড প্রুফ, কিন্তু আগুন ধরলে কিন্তু আগুন মারাত্মকভাবে ছড়ায় যায়। হয়তো তাপটা পাস করবে না, কিন্তু আগুন মানে কাঠ সবসময় মনে রাখবেন যে আগুনের জন্য ভয়ঙ্কর হচ্ছে কাঠ। তারপর টেবিল টপ এন্ড ফর ফ্লাশ ডোর, এই যে টেবিলের পা গুলার উপরে, টেবিলের উপরে যে সারফেসটা থাকে, এই টেবিল টপ হিসেবে ফাইবার বোর্ড ব্যবহার করতে পারেন। অথবা আপনাদের বাথরুমে যে দরজাগুলো বা বারান্দায় যে একটু সস্তা কম দামি দরজা আছে না পার্টেক্সের, আরএফএল কিছু দরজা দেখবেন বাসায় বাথরুমে লাগায় এখন, এগুলোকে বলা হচ্ছে ফ্লাশ ডোর। এই ফ্লাশ ডোর বা দরজাতে হচ্ছে আপনি এই ফাইবার বোর্ড ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আমরা জাস্ট দুটো ভিডিও দেখব, দেখেন ভিনিয়ার কেমনে বানায়। একটা ভিডিও দেখ আসছে, ভিডিও দেখতেছেন? ভিডিও কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, যাচ্ছে স্যার। দেখেন এখানে দেখেন পাতলা পাতলা এর মতো বেরোচ্ছে না, কি বলবো এটাকে, শীট। জি স্যার, শীট বের হচ্ছে। এই শীটটাকে বলা হচ্ছে ভিনিয়ার শীট। এই ভিনিয়ার শীট গুলা হচ্ছে আপনার দেখেন এই যে এই অনেকগুলা ভিনিয়ার শীট বের হয়েছে, এই ভিনিয়ার শীট গুলো হচ্ছে আঠা দিয়ে জোড়া লাগাইতেছে তার একটা। আচ্ছা যাই হোক, মানে পুরো ভিডিও দেখতে গেলে অনেক টাইম যাবে। আপনার কি করতেছে দেখে তো বুঝছেন যে ভিনিয়ার শীট গুলো হচ্ছে একটা সাথে একটা আঠা লাগায় চাপ দিলে একটা প্লাইউডে কনভার্ট হবে। বুঝা গেছে? জি স্যার। আরেকটা ভিডিও দেখেন যে ওই যে ফাইবার বোর্ড যেটা হচ্ছে আমরা বাদ দিলাম, ঠিক মতো পড়লাম না। ঠিক আছে, ফাইবার বোর্ড কিভাবে বানায় জাস্ট একটু দেখে রাখেন, তাহলে জিনিসগুলো মনে থাকবে। ফাইবার বোর্ডটা একটু নিজেরা পড়েন বাসায় ভালো মতো, আমি তো পুরোটা আর পড়াইলাম না যেহেতু টাইম কম আজকে। আরেকটা ভিডিও আসছে নাকি হ্যাং করলো? হ্যাং করছে স্যার। হায় রে টেকনোলজি, শিট, আটকাই গেছে, দাঁড়ান। এখন আসছে বোধহয়, কি হলো? আপনারা কি আসেন না চলে গেছেন? আসছি স্যার। আছে স্যার। আচ্ছা যাই হোক, দাঁড়ান, এটা তো চরম মাত্রায় হ্যাং করছে। আচ্ছা ফাইবার বোর্ড কিভাবে বানায় তাহলে আমি ভিডিওটা হচ্ছে গ্রুপের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? ভিডিও লিংকটা দিয়ে দিব, যাদের দেখতে মন চাইবে তারা দেখে নিয়েন যে কিভাবে উড চিপস থেকে হচ্ছে উড চিপসের গ্রেন গুলো আলাদা করে সবগুলো গ্রেন একসাথে কম্প্রেস করে ফাইবার বোর্ড বানাচ্ছে। ঠিক আছে, আমার ল্যাপটপ হ্যাং করছে, আপনারা একটু কষ্ট করে নিজেরা বের হয়ে যান, ঠিক আছে? জি স্যার। মিটিংটা আস্তে আস্তে লিভ দিয়ে দেন। আমাদের
টিমবার টপিকটা শেষ। আমরা হচ্ছে আমি মানে মিটিংটা ক্লোজ করতে পারতেছি না, আমার ল্যাপটপ হ্যাং করে বসে আছে। ঠিক আছে, আপনারা নিজেরা নিজেরা বের হয়ে যান। শনিবার দিন 7টার সময় সবাই ক্লাস করতে আইসেন, আমরা হচ্ছে কনক্রিট মিক্স ডিজাইনটা হচ্ছে শনিবার দিন দেখবো। ঠিক আছে, ওকে স্যার। ওকে, তাহলে সবাই বের হয়ে যান আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম।